শেষ হয়েছে। সকালবেলা ঋষা ঘুম থেকে উঠে খেয়ে চলে যায় কলেজে। গাছতলায় বসে আছে সে, সাথে আদিবা। ঋষা ভাবতে থাকে, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছি আসলে সে খারাপ না, কিন্তু সে কে, কি তার পরিচয়? তাকে দেখে তারা শহর ছেড়ে চলে যাবে কেন? রাজুর কি পরিচয় তা খুঁজে বের করতেই হবে আমাকে। রাত 9টা। আলমের বাসার নিচে দাঁড়িয়ে আছে আদিবা। রাত জমেছে আদিবার আলমের ওপর। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকে সে আলমের দরজার সামনে। দরজা খুলছে না। হুট করে দরজা খুলে আদিবা আলমের কলার চেপে ধরে ভিতরে নিয়ে যায়। আলম অবাক আদিবার কাণ্ড দেখে। আরে কি করছো? কি পড়ে যাব তো? পড়ে যাওয়ার জন্যই ধরেছি। কি মনে হয় আমাকে তোর? রাজশাহীতে আছিস, আমার সাথে দেখা করিস না, পালিয়ে থাকিস কেন? দেখো, আমি প্রবলেমে আছি। চেয়েছি সব প্রবলেম শেষ করে তোমার সাথে দেখা করব। এই কিসের প্রবলেম? হ্যাঁ, এখন বুঝি আমাকে আর ভালো লাগে না? পুরান হয়ে গেছি এখন। বাজে কথা বলবে না তো বলে দিলাম। শান্ত হয়ে আমার কথা শোনো। আদিবা খাটে বসে আলম তার পাশে রাখা সোফায় বসে বলে, আচ্ছা, একটা কথা বলতে পারবা? নিজের কলেজের বন্ধুকে যদি পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেয় তাহলে কি ভালো থাকা যায়? বুঝলাম না, বুঝিয়ে বলো। রাসুকে ধরার দায়িত্ব আমাকে দিয়েছে। এখন আমি কি করব? নিজের বন্ধুকে কিভাবে পুলিশের হাতে তুলে দিব? হঠাৎ কল আসে আলমের ফোনে। নাম্বার দেখে রিসিভ করতে উপাস থেকে বলে, কোথায় তুই? বাসায়। কেন? আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, বের হো। কল কেটে দেয়। আলম আদিবাকে বলে, রাসু বাইরে দাঁড়িয়ে আছে, চলো। আলম আদিবা বাইরে বের হয়। রাসু বাইকে বসে আছে। আলম বলে, তুমি এখানে কেন? জরুরি কিছু কথা আছে। হ্যাঁ বল। পুলিশের চাকরিটা তোকে ছেড়ে দিতে হবে। মানে? এই যে পুলিশের চাকরিটা তোকে ছেড়ে দিতে হবে। এই সাধারণ চাকরির জন্য বন্ধুত্ব নষ্ট হোক আমি তো চাই না। তার মানে তুই সব জানিস? হ্যাঁ, তুই হয়তো জানিস আমি কি করতে পারি। ঠিক আছে, তাই হবে। কি রে, ঠিকানা পেয়ে চলে আসলি আলমের কাছে? কি করব? পালিয়ে থাকে সে। রাজশাহীতে এসেও আমার সাথে যোগাযোগ রাখে নাই, তাই আজকে হাতে নাতে ধরেছি। হা হা হা। ওকে থাক, আমি গেলাম। চলে যায় রাসু। নিজে ভালোবাসা নেই, হারিয়ে গেছে থাকা ভালোবাসাটা। কেড়ে নিয়েছে সেই সুখে থাকা দুটি মানুষের মাঝে একটি মানুষ। নেই তার প্রিয় মানুষের দুষ্টুমিগুলো। মাঝরাত একাই রুমে বসে আছে শাওন আর তার বাবা কায়া। কায়ার হাতে কিছু সাইড কাটার ছোট ছোট ছবি। সে বলে এটাই রাসু, আর এই ছবিটার মানুষটা হলো ডলার। আর আসল কথা বলাই হয় নাই। রাসু আমার ভাইকে মেরেছে, মানে তোর চাচা সিরাজকে মেরেছে। শাওন চেয়ার থেকে উঠে যায়। রাগ জমেছে তার শরীরে। চোখ দুইটা লাল হয়ে গেছে, কারণ সিরাজ তার বাবার চেয়েও বেশি আদর করত তাকে। দেখ, মাথা গরম করিস না, যা করার প্ল্যান মাফিক করতে হবে। তোকে এর জন্যই দেশে আসতে বলেছি। শিলা এই ব্যাপারে যেন কিছু না জানতে পারে। সে জানে না, সে জানে সিরাজ নিউ ইয়র্কে আছে। শাওন পকেট থেকে ফোন বের করে কল দেয় কাউকে। হ্যাঁ বস, বলুন। ফোন চেক করে দেখ, একটা ছবি পাঠানো আছে। সেই মানুষটাকে ধরে নিয়ে আয় আমার বাংলাতে। জি বস, কাজ হয়ে যাবে, কিন্তু আপনি যে বাংলাদেশে আসছেন সেটা আমাদেরকে জানাতে পারতেন। এত কথা বলতে বলি নাই, যা বলেছি তাই কর। জি বস। ঘড়িতে রাত 2:26। অন্ধকার রূপ, চারপাশে মানুষে ঘেরা। চেয়ারে বাঁধা অবস্থায় আছে ডলার। চোখের সামনে মানুষ বসে আছে, তাও দেখা যাচ্ছে না। হুট করে লাইট জ্বলে ওঠে। ডলার দেখে সামনে কেউ বসে আছে, কথা বলতে পারছে না সে। তুই তাহলে ডলার আর রাসুর কলিজার বন্ধু? তুই কে আর আমাকে এখানে নিয়ে আসছিস কেন? ব্ল্যাক গ্যাংয়ের লিডার শাওন। ও, তুই বাংলাদেশ ছেড়ে চলে গেলি, আবারও বাংলাদেশে? রাসুকে চিনিস না তুই?
আমার কিছু হলে একটাও বেঁচে থাকবি না, এমনকি তোর বাবা কায়াও না। বড় বড় কথা উপরে গিয়ে বলিস। শাওন পিস্তল তাক করে ডলারের কপালে। পিস্তলে ট্রিগার চাপ দিতেই শাওনের ফোন বেজে ওঠে। অচেনা নাম্বার রিসিভ করতেই বলে, আমি যেই শহরে থাকি সেই শহরটা আমার কথাই চলে, আর তুই কিনা আমার কলিজার বন্ধুকে তুলে নিয়ে গেলি। মুচকি হাসে ডলার। কানে ফোন নিয়ে বসে আছে শাওন। ওপাশ থেকে আবারও বলে, কি রে, কণ্ঠ শুনেই চুপ হয়ে গেলি নাকি? বন্ধুকে পাওয়ার আশা ছেড়ে দে। তুইও তোর প্রিয় বোনকে পাওয়ার আশা ছেড়ে দে। মানে নিজেই শুন। ভাইয়া আমাকে নিয়ে যাও এখান থেকে, ওরা আমাকে মেরে ফেলবে, আমি বাঁচতে চাই ভাইয়া। তোর কিছু হবে না। দেখ রাসু, আমার বোনের কোনো ক্ষতি করিস না। আমি ডলারকে এখনই ছেড়ে দিচ্ছি। তাই যেন হয়। কল কেটে যায়। ডলার হাসছে। তা দেখে রেগে যাচ্ছে শাওন। কিচ্ছু করার নাই, চাইলেও কিছু করতে পারবে না ডলারকে। সকালবেলা, আজ শুক্রবার, কলেজ বন্ধ। রিশা ঘুমিয়ে আছে। ব্রুম ব্রুম বালিশের নিচে থাকা ফোনটা কেঁপে ওঠে। হালকা চোখ খুলে ফোন হাতে নিতে কিছু ছবি তার ফোনে আসে। ছবিগুলো ভালো করে দেখিয়ে অবাক। নিচে ছোট্ট করে লেখা, এই হলো রাসু, যে কিনা টপ মাফিয়ার লিডার। তার ছবিগুলো তো তুমি চেয়েছিলে, হয়তো তাকে তুমি কখনো দেখো নাই, আজকে দেখেছ। কাজটা যত তাড়াতাড়ি পারো শেষ করার চেষ্টা করো, কারণ ফুল টিম তোমার উপর চেয়ে আছে। তারা জানে তুমি কাজটা সম্পূর্ণ করতে পারবে। অবাক হচ্ছে রিশা। এমন একটা মানুষকে আমি কাছ থেকেও চিনতে পারি নাই, আর সে কিনা টপ মাফিয়ার লিডার রাসু। কিন্তু আদিবার সাথে তার কিসের সম্পর্ক? অভিনয় সাজিয়ে নিতে হবে। কিরে রিশা, কি ভাবছিস? না মা, কিছু না। তুমি এখানে কখন আসছো? এই তো এখন। কিন্তু তোকে চিন্তিত মনে হচ্ছে কেন? কই না তো, আমি আবার কিসে চিন্তা করব? ফ্রেশ হয়ে নিচে আয়। তুমি যাও, আমি আসছি। বাইক চালাচ্ছে রাসু। রাস্তা ফাঁকা, বাইকের সামনে নজর তার। বাম পাশে তাকাতেই দেখতে পায় সেদিনের অন্ধ মেয়েটা বসে আছে, হাতে স্টিক। রাসু বাইক থামায়। বাইক থেকে নেমে সে মেয়েটার সামনে গিয়ে বলে, রূপা কেমন আছেন? রাসুর কণ্ঠ শুনে কেঁপে ওঠে সেই মেয়েটা। পাগলের মতো চারদিক হাত দিয়ে ধরার চেষ্টা করে। রাসু মেয়েটার হাত ধরে বলে, সেদিন রাস্তা পার করেছিলাম আমি সে। রূপা মাথা নাড়ায়। রাসু দেখে রূপার চোখ থেকে পানি পড়ছে। অবাক রাসু রূপার চোখে পানি দেখে। রাসু বলে, আপনি কাঁদছেন কেন? কোনো উত্তর দিতে পারে না রূপা। কি করে উত্তর দিবে? সে তো কথা বলতে পারে না, চোখেও দেখতে পায় না। রাসুর মন নাড়া দিচ্ছে। এই মেয়েটার কাছে আসলেই নিজেকে খুব আনন্দিত মনে হয়। মনে হয় সে আমার অনেক কাছের একটা মানুষ। আপু ভেতরে চলো। তোমাকে না কতবার বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না। অপরিচিত কেউ কথা বললে তার সামনে বসবে না। রাসু রূপার সামনে বসে থাকায় বাসার ভিতর থেকে 14 বছরের একটা মেয়ে এসে উপরের কথাগুলো বলল। দুঃখিত, আমি ঠিকই বলেছেন, অপরিচিত কারোর সাথে কথা বলা ঠিক না। ভেতরে নিয়ে যান আপনার বোনকে। মেয়েটা রূপাকে নিয়ে যায় ভিতরে। রূপা বারবার পিছনে তাকাচ্ছে, চোখে দেখতে পায় না, তাও অনুভব করতে পারে কে তার কাছ থেকে কতটুকু দূরে যেতে পারে। মুখে হাসি নিয়ে রাস্তায় হাঁটে আলম। বসে থাকা মাথাটা হালকা হয়েছে তার, চিন্তামুক্ত সে। দূরে ডলার দাঁড়িয়ে আছে, মুখে সিগারেট তার। আলম পিছন থেকে সিগারেট কিনে নিয়ে টান দিতেই ডলার বলে, কিরে তুই সিগারেট খাচ্ছিস কেন? তুই তো এসব খাওয়া ছেড়ে দিয়েছিস। এখন থেকে আবার শুরু। মানে? আর তোর গায়ে ইউনিফর্ম নাই কেন? ছেড়ে দিয়েছি পুলিশের চাকরি।
কি? কেন? তুই কি চাবি ছোটোখাটো একটা চাকরির জন্য কলেজের বন্ধু শেষ হয়ে যাক? কখনোই না। এটাই রাসুকে ধরতে বলা হয়েছিল আমাকে, কিন্তু আমি পারি নাই এমনটা করতে। রাসু বলেছে আমার মতোই, তাই ছেড়ে দিয়েছি। প্লিজ এমনটা করিস না। রাসুর জীবনের কাহিনীটা তো তুই জানিস। এখন চল, 3 বন্ধু আজকে একসাথে মাল খাবো। চল। কাঁধে হাত দিয়ে হাঁটে দুইজন। নাই কোনো চিন্তা, জীবনটাই অন্যরকম। কারণ না কারো জীবনে লুকিয়ে আছে কষ্টের অতীত, হোক সেটা প্রেম বা ভালোবাসার। লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখতে পায় না। মুখে হাসি নিয়ে বলতে হয় আমি ভালো আছি। এই হাসিটা না চাইতেও হাসতে হয়। বিকেল 5টা, রিপা বসে আছে নদীর পাড়ে, সাথে রাসু। চুপ হয়ে আছে দুইটা মানুষ। রিসার মাথায় অনেক কথাই ঘুরপাক খাচ্ছে। কি বলবে সে বুঝতে পারে না। হঠাৎ রাসু বলে ওঠে, কেন এসেছেন এখানে? কিছু কথা বলার জন্য এনেছি। বলুন, কি বলবেন? এই রাজশাহীতে কেন এসেছেন? মানে? এই রাজশাহীতে কেন এসেছেন আপনি? টপ মাফিয়া রাসু এই রাজশাহীতে তো শুধু শুধু আসবে না। চুপ হয়ে যায় রাসু। রিসার কথার উত্তর তার কাছে আছে, কিন্তু তা বলার শক্তি তার কাছে নেই। কি বলবে সে? তার জীবনে যে অনেক কিছু হয়েছে, ভুলে থাকার চেষ্টা করেও ভুলতে পারে না তার অতীত। কিছু জিজ্ঞাসা করেছি আমি। এসব বলার মতো সময় এখন আমার কাছে নাই, আমার যেতে হবে। রিসা উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে। রাসু অবাক, এই কথায় রিসা হাসবে কেন? এখানে যাওয়ার জন্য আপনাকে আনা হয় নাই। রাসু রেগে গেলে অনেক কিছু হয়ে যাবে, যেতে হবে আমাকে। যাবেন ঠিক আছেন, কিন্তু আপনার জায়গা না, আমার জায়গায়। মানে দেখুন। রিসা হাততালি দিতেই হুড় হুড় করে 20 থেকে 25 জন মানুষ হাতে বড় বন্দুক নিয়ে রিসার সামনে আসে। রিসা বলে, তার গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। জি ম্যাডাম। রাসু মুচকি হাসে। হাসির কারণ বোঝার ক্ষমতা রিসার নাই। সে রাসুর হাসি দেখেই যাচ্ছে। রাসু বলে, এত বড় চালটা ভালোই লেগেছে। এটা চাল না, আর আপনার কিছু হবে না। আমি উপরে জানিয়ে দিব আপনার সাজা যেন খুব কম হয়। এই রাসুর শরীরে টোকা দেওয়ার মানুষ এই দুনিয়ায় পয়দা হয় না। সেটা দেখা যাবে। এই নিয়ে চলো। রাসু ইচ্ছাকৃতভাবে গাড়িতে বসে। গাড়ি চলতে থাকে থানার উদ্দেশ্যে। থানায় এসে গাড়িতে নেমেই রাসু জোরে হেসে দেয়। কি আছে তার এই হাসিতে? একটা মানুষকে থানায় নিয়ে আসলে তার চিন্তার পার থাকে না, আর রাসু হাসছে মনের আনন্দে। ঘড়িতে রাত 10টা বেজে 37 থানার মেইন অফিসে বসে আছে রিসা, হাতে রাসুর ছবির সেই ফাইলগুলা। হুট করে শফিক সাহেব এসে বলে, ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম, রাসু তো আমাদের হাতে চালান করে দিলেই তো হয়। আপনাকে ভাবতাম অনেক জ্ঞানী একটা মানুষ আপনি, এখন দেখি আপনার মাথায় গোবর ছাড়া আর কিছুই নাই। আমি কিডন্যাপ হয়েছি কায়ের মেয়ের হাতে। খুব সাধারণভাবেই ছিলাম তার কাছে। রাসু বের করেছে তার কাছ থেকে, সব জেনেও সামনে এগিয়ে যায়নি। আলম চাকরি ছাড়ার কারণ তার বন্ধুকে সে ধরতে পারবে না। মানে আলমের সাথে রাসুর কিসের সম্পর্ক? কলিজার বন্ধু তারা দুজন, সাথে আর একজন, সে হচ্ছে ডলার। আপনি তো কিছু জেনেও কিছু করেননি কাউকে। ঠান্ডা মাথায় কাজ করলে কাজ সম্পূর্ণ হয়, আর আমার কাজটা আরো আগেই সম্পূর্ণ করতে পারতাম যদি রাসুর ছবিগুলো আমার কাছে থাকতো। এখন তো সবই জানেন, চালান করে দিন থাকে। আরে এত তাড়া কিসের, যান আপনি এখন। জি ম্যাডাম। চলে যায় শফিক সাহেব। রিসা শফিক সাহেবের চেয়েও এক ধাপ উপরের অফিসার। তার মুখে কথা বলার সাহস কারণ নাই। ছদ্মবেশে ছিল সে।
শুধু রাসুকে ধরার জন্য। কলেজের ভিপি সে আগে থেকে, তার মাও জানে না সে এত বড় পুলিশ অফিসার। আলম বসে আছে চেয়ারে, চিন্তা হয়তো তার মাথায় নাই। ডলার কল দেয় আলমকে। রাসু থানায়। মানে রাসু থানায় আছে, নতুন একটা মেয়ে অফিসার জয়েন হয়েছে, কি যেন নাম। রিশা। কিছু করতে হবে। দেখতেছি। থানার ভিতরে বসে আছে রাসু, মুখে এক চিলতে মুচকি হাসি। রিশা বাইরে দাঁড়িয়ে আছে। রাসুর হাসি দেখে বাইরে থেকেই বলে, এখনো মুখে হাসি? আপনার তো ভয় পাওয়ার কথা। এই রাসু ভয় পাবে? আপনি তো বোকার মতো কথাও বলতে পারেন। এই রাসু কি তা একটু পরেই দেখতে পারবি সবাই। রিশা অবাক রাসুর মুখে তুই কথা শুনে। রিশার সামনে এগিয়ে বলে, এইখানে কেউ আসবে না আপনাকে ছাড়িয়ে নিতে। মনে করো আমি বাইরে আছি। বাইরে হইচই শোনা যাচ্ছে, মনে হচ্ছে থানার ইটের খোয়াগুলো খুলে পড়বে মাটিতে। ছোটন মিয়া দৌড়ে এসে বলে, রিশা ম্যাডাম, বাইরে অনেক ছেলেপেলে হাতে বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। মুচকি হাসে রাসু। রিশার তার দিকে তাকায়, চোখ মারে রাসু রিশার দিকে। রিশা রেগে বাইরে বের হতেই সামনে ফাইল হাতে দাঁড়িয়ে আছে উকিল। এত বড় উকিল এই থানায় কেন? এই যে রাসু ভাইয়ের কাগজ, 2 মিনিটের মধ্যে রাসু ভাইকে বাইরে দেখতে চাই। রিশা অবাক, চলে যায় উকিল সাহেব। থানার বাইরে দাঁড়িয়ে আছে রাসু, পিছনে ছেলে পিলে দাঁড়িয়ে আছে। রিশার বারান্দায় দাঁড়িয়ে আছে। রাসুর সামনে এগিয়ে বলে, এর পরিণাম খুবই ভয়াবহ হবে। মনে রাখিস আমি টপ মাফিয়া রাসু, ক্ষমা আমার কাছে নাই। রাত 2টা। রেগে আছে শাও, সান্ত্বনা দিচ্ছে তার বাবা কায়া। দেখ, যা করার প্ল্যানে করতে হবে। দেখুন, আমি সেটা ভাবছি না। আমি ভাবছি সে থানায় ছিল, কিন্তু থানা থেকে বের করেছে কে তাকে? এত তাড়া কিসের? সে সাধারণ মানুষ না, তার এই শহরে অনেক মানুষ আছে যাদের এখনো দেখা যায়নি। হতে পারে, কিন্তু আমার হাত থেকে তার কোনো রেহাই নেই। আমার চাচাকে মেরেছে, আমার বোনকে কিডন্যাপ করেছে, আমি তাকে ছাড়বো না। যা করার প্ল্যান মাফিক করতে হবে। কিন্তু রিশাটা আবার কে? থানার সবচেয়ে উপরের লেভেলের অফিসার রিশা, রাজশাহী কলেজের বিপিও সে। দেখার ইচ্ছা হচ্ছে। ইচ্ছা পূরণ করিস পরে, এখন আয়, অনেক রাত হয়েছে, ঘুমাবি। যান আপনি। সকালবেলা ঘুম নাই, সারা রাত জেগে কাটিয়েছে রিশা। বারিশের নিচ থেকে ফোন নিয়ে কল দেয় আদিবার কাছে। কোথায় তুই? আমার ঘুম ভাঙিয়ে তুই জিজ্ঞেস করছিস আমি কোথায়? আমার বাসায় আসতে পারবি? কেন এত সকালে তোর বাসায় যাব কেন? কাজ ছাড়া বলি নাই, কলেজের কাজে ডেকেছি। ওকে, আমি আসছি। ওকে। জানালার এক পার্ট খোলা, সূর্যের আলো রুমের ভিতরে আসছে। বিছানায় শুয়ে আছে রূপা, ঘুম নাই তার 3 রাত ধরে। প্রিয় মানুষকে পেয়ে না পাওয়া, হঠাৎ আসছে আবার হঠাৎ হারিয়ে যাচ্ছে। রূপা হাতে স্টিক নিয়ে খাট থেকে নামতেই সেই 14 বছরের মেয়েটা এসে বলে, আপু আয় খাবি, বাবা বসে আছে। মেয়েটা রূপাকে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ করিয়ে নিচে নামে তারা 2 বোন। টেবিলে বসে আছে তাদের বাবা তারেক রহমান। সে বলে, তিশা, তোর বোনকে ভালো করে সাজিয়ে রাখিস। কেন বাবা? আজকে দুপুরে পাত্রপক্ষ দেখতে আসবে রূপাকে, তার বিয়ের কথা বলতে। তারেক রহমানের কথা শুনে রূপা বসা থেকে দাঁড়িয়ে যায়। চোখ থেকে পানি পড়তেই তার বোন তিশা বলে, না বাবা, রূপা আপু এইসব বিয়ের জন্য মোটেও প্রস্তুত না। প্লিজ বাবা, আপুকে কাঁদিও না, জীবনটাই তার চোখের পানিতে ডুবে আছে। কিন্তু ছেলেটা অনেক ভালো। আর কিছু শুনতে চাই না, চলো আপু। চলে যায় তিশা তার বোনকে নিয়ে। রুমে আসতেই রূপা তার বোন তিশাকে জড়িয়ে ধরে। বোনের ভালোবাসাটা সত্যিই অনেক সুন্দর হয়।
হোক সেটা সৎ বোন বা আপন বোন। কলেজের ক্যান্টিনে বসে আছে রিশা আর আদিবা। রেগে আছে রিশা, তা দেখে আদিবা বলে, বাসায় ডাকলে কিছু বলবি বলে এখনো বললি না, কলেজে এসেও কিছু বলছিস না, রেগে আছিস কেন? কি হয়েছে বল। রাসুর সাথে তোর কিসের সম্পর্ক? মানে কি? হঠাৎ এই কথা বলছিস কেন? এই কথার উত্তর পাওয়ার জন্যই তোকে ডেকেছি। দেখ, এইসব নিয়ে এখন না ভাবলেও চলবে। যা বলেছি তার উত্তর দিতে বলেছি। রাসুর সাথে তোর কিসের সম্পর্ক? সে আমার ভাই। মানে? আমার ভাই। আর কিছু জানতে চাস? এসব আমাকে আগে বলি না কেন? আর তুই তো বলেছিস তোর কেউ নাই। এই শহরটাই রাসুর নামে, আর যারা এই শহরে বসবাস করে তারা হয়তো রাসুকে চেনে না, আর রাসু নাম শুনলেই প্যান্ট ভিজে যায়। তাই নাকি? হ্যাঁ তাই। তুই তো একটা পুলিশ অফিসার ছদ্মবেশে আছিস রাসুকে ধরার জন্য। আফসোস সেই আশাটা তোর পূর্ণ হলো না। রিশা অবাক আদিবার কথা শুনে। এই শহরে কেউ জানে না আমি পুলিশের চাকরিতে আছি, আর আদিবা জানে কিভাবে এসব। ভালো থাকিস রিশা। আদিবা বসের থেকে উঠে চলে যায়। রিশা চেয়ে আছে আদিবার যাওয়ার দিকে। হঠাৎ কেউ এসে বলে, রিশা কেমন আছো? রিশা উপরে তাকেই অবাক। এত বছর পর একটা মানুষের দেখা পাবে সে ভাবতেও পারে নাই। জীবনটা তো ভালোই ছিল, আবার হয়তো ভালোবাসার রাগ অভিমানে দুর্বল হয়ে যাবে মনে থাকা সেই শক্তিগুলো। ওদের সবার পিছনে থাকে, কেউ হয়তো মুখ ফুটে বলতে পারে না আমি খুব কষ্টে আছি। আমার অতীতের কথা মনে হলে ভিতরে থাকা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। তিনটা মানুষ নেশাগ্রস্ত হয়ে ক্লাব থেকে বের হয়। চারদিকে দাঁড়িয়ে আছে ছেলেপিলে। হুট করে সামনে এসে গাড়ি থামে। ডলার বলে, তোরা যা, আমি একটু আসছি। রাসু আর আলম গাড়িতে উঠতেই চলতে থাকে গাড়ি। আলম বলে, কিরে তুই এত খুশি কেন? কারণ ছাড়া আমি খুশি থাকি না। আছে একটা কারণ। আদিবাকে বলে দিস কলেজে যাওয়া বন্ধ করে দিতে। কেন? কেনর উত্তর রাসু দেয় না, যা বলছি তাই করিস। ওকে। হঠাৎ গাড়ি থেমে যায়। রাসু ড্রাইভারকে বলে, কি হয়েছে, গাড়ি থামিয়েছিস কেন? ভাই, সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় অন্ধ, চোখে দেখে না। রাসু অবাক, ভাবতে থাকে অন্ধ মেয়ে রূপা নয় তো। রাসু গাড়ি থেকে নেমে সামনে যেতেই দেখে রূপা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, হাতে স্টিক নিয়ে। কেউ নাই। হুট করে রাসু বলে ওঠে, রূপা আপনি এখানে কেন, আর রাস্তায় বা কিভাবে আসছেন? রূপা কেঁপে ওঠে রাসুর মুখের কণ্ঠ শুনে। হাত নাড়তে থাকে রূপা। রাসু রূপার হাত ধরতে রূপা রাসুকে জড়িয়ে ধরে। আলম অবাক, রাসুর মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই রূপা, যাকে দেখলেই আপন মনে হয়? একটা অন্ধ মেয়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে রাসু। আলম বলে, কিরে এভাবে জড়িয়ে ধরে আছিস কেন? এটা পাবলিক জায়গা, প্রেম প্রীতি করার জায়গা না। রূপা ছেড়ে দেয় রাসুকে। রাসু বলে, চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। রূপা মাথা নাড়ায়। রাসুর হাত ধরে গাড়িতে গিয়ে বসে রূপা। আলম পিছনে বসে। রাসু আর রূপা একসাথে। মুচকি হাসছে আলম। 60 কোটি টাকার ব্রিফকেস টেবিলে রাখা। তার সামনে বসে আছে ডলার। অন্য একজন এসেই বলে, কিরে প্রস্তাবে রাজি? তাহলে রাজি না হয়ে পারলাম না। আমি টাকার বিনিময়ে সব করতে পারি। বন্ধু, সেটা তো টাকার চেয়ে বড় না। বাহ, তুই তো ভালো কথা বলতে জানিস। কথাগুলো রাসুর কাছ থেকেই শিখেছিস মনে হচ্ছে। সব কিছু সবার থেকে শিখতে হয় না। হয়েছে, এখন কাজের কথা বলি। রাসুকে শেষ করতে পারলে এর চেয়ে দ্বিগুণ পাবি। কাজ হয়ে যাবে। তাই যেন হয়, আর না হলে তুইও ওপরে চলে যাবি। কলেজের মাঠে অবাক হয়ে বসে আছে রিশা। সামনে কেউ দাঁড়িয়ে আছে। সে বলে, কেমন আছো রিশা? শাওন, তুমি? হ্যাঁ আমি। মনে হচ্ছে আমাকে দেখে তুমি চিন্তিত হয়ে গেলে। হতেই হবে। একটা মানুষ হঠাৎ করে হারিয়ে গিয়ে
ও আবার 3 বছর পরে সামনে এসে দাঁড়ালে যে কেউ অবাক হবে। কেমন আছো? আগের মতোই আছি। তুমি কেমন আছো? ভালো। ভালোবাসাকে হার মানিয়ে চলে গেছো টাকার পেছনে, আবার কি মনে করে আমার সামনে এসেছো? বাবার কথায় আসতে হয়েছে। আমার কথা মনে হয়নি এতদিন? চুপ হয়ে যায় শাওন। কি বলবে বুঝে উঠতে পারে না। রিশার কথার জবাব তার কাছে নাই। মুচকি হেসে চলে যায় রিশা। রাসুর গাড়ি এসে থামে রূপার বাসার সামনে। গাড়ি থেকে নেমে যায় রূপা। রাসু রূপার হাত ধরে ঘরে নিতেই রূপার বোন তিশা এসে বলে, এটা কেমন অভদ্রতা? একটা অন্ধ মেয়ের হাত ধরছেন কেন? রূপা হাত নাড়িয়ে বলে দেয় সে কিছু করে নাই। তিশা সামনে এসে বলে, এখনকার ছেলেদের বিশ্বাস হয় না, চলো আপু। আপনার বোনের খেয়াল রাখলেই পারেন, আর সব ছেলেরা একরকম হয় না। আপনার বোন রাস্তায় চলে গিয়েছে, রাস্তা থেকে এনেছি, এটা দোষ হয়ে গেল? তিশা পিছনে ফিরে তাকায়নি। উচিত কথার ভাত নাই, এটা জানা বাকি নাই কারো। রূপা পিছনে তাকিয়েছে। রাসু রূপার চোখের দিকে চেয়ে দেখে রূপার চোখে পানি। কে এই রূপা? আর তার সবকিছু আমার পরিচিত মনে হচ্ছে কেন? আর একটা অন্ধ মেয়ের প্রতি এতটা দুর্বল হচ্ছে কেন? মনে হচ্ছে সে আমার অনেক চেনা মানুষ। ঘড়িতে রাত 8:19। চিন্তাহীনতা মানুষের মন খুব ভালো থাকে। কায়া বসে আছে সোফায়, হাতে মদের গ্লাস। মুচকি হাসছে আর মদের গ্লাসে চুমুক দিচ্ছে। কি মনে করে যেন মদের গ্লাসটা টেবিলে রেখে দেয়। উঠে দাঁড়ায় সে। পানির মগে হাত দিতেই মগটা ফসকে পড়ে যায় হাত থেকে। শব্দ শুনে শিলা এসে বলে, কি হয়েছে বাবা? কিছু না। সত্যি কিছু না? যা তোর রুমে যা। জি বাবা। চলে যায় শিলা। তার বাবা কায়া মগ ফ্লোর থেকে তুলতেই তার ফোনে কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আজ রাতে যদি কাজ সম্পন্ন হয় তাহলে এটার অ্যামাউন্ট কত হবে? তুই যত চাস। ওকে। ওপাশ থেকে কল কেটে দেয়। হাসিতে লুটিয়ে পড়ে কায়া। মনের ইচ্ছেটা পূরণ হবে মনে হচ্ছে। ভাইকে মারার প্রতিশোধ নিবই আমি। আজ রাতটাই হয়তো তোর শেষ দিন রাসু। খেলা হবে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাসু। দরজা খুলছে না। হঠাৎ দরজা খুলতেই দেখে ডলার দাঁড়িয়ে আছে। রাসু বলে, কি রে, আলম কোথায়? বাহিরে গিয়েছে, কি জানি কাজ আছে বলে। চল খাবো, ক্ষুধায় মরে যাচ্ছি। খাবার রেডি আছে, তুই খেয়ে নে। কেন, তুই খাবি না? আমি খেয়েছি। শালা, আজ আমাকে ছাড়াই খেয়ে নিলি? প্লিজ বন্ধু, এখন তুই খা, আমি আর খেতে পারবো না। ওকে, তোর খেতে হবে না। রাসু ভিতরে এসেই ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে খাবার টেবিলে গিয়ে বসে। খাবার খেতে থাকে। ডলার রুমে কিছু খুঁজে পাচ্ছে না। ও শিট, কোথায় রেখেছি? আজ কাজ না হলে সব শেষ হয়ে যাবে, টাকাগুলো হারাতে হবে। ডলার তাড়াহুড়ো করে খুঁজতে থাকে কিছু। হঠাৎ রাসু এসে বলে, কি রে, কি খুঁজছিস? না কিছু না। এটা খুঁজছিস মনে হয়। রাসু পিস্তল বের করে ডলারের দিকে এগিয়ে দিয়ে কথাটা বলে। ডলার অবাক, রাসুর হাতে তার পিস্তল যাবে কি করে? ডলার বলে, এটা তোর হাতে কিভাবে? এটা তো আমার রুমে থাকার কথা। আজ না হয় আমার কাছেই থাক। না, তোর কাছে থাকতে হবে না, দে বলছি। এই শহরে রাসুকে মারবে এমন মানুষ পয়দা হয় না রে। আর তুই আমার কলিজার বন্ধু হয়ে আমাকে মারার প্ল্যান সাজাস আমার শত্রুর সাথে? এমন একটা বেইমানি করতে পারলি? এত টাকার লোক তোর? আমাকে বলতি, টাকা যত লাগে আমি দিতাম তোকে। তুই এসব জানিস কি করে? শুনবি ছোট গল্পটা? রাসু ভাই, ডলার ভাই কায়া ভাইয়ের সাথে বসে আছে। এই কথা শুনে রাসু হতভম্ব হয়ে যায়। নিজের শত্রুর সাথে কলিজার বন্ধুর কিসের সম্পর্ক? যা বলছে সব রেকর্ড করে রাখ। জি ভাই। এটাই ছোট গল্প। আর তুই তো জানিস আমি কি করতে পারি। আমার লোক প্রতিটা গ্যাংয়ে আছে।
যে জায়গাটা আমি চিনি না সেটা আমার লোকেরা চেনে। আরে তোর থেকে আমার চেলাফেলা লোকগুলোও ভালো রে। প্লিজ রাসু, মাফ করে দে। আমি যাকে আপন ভাবি সে যদি আমার সাথে বেইমানি করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। আর তুই তো কলিজায় আঘাত করেছিস, তোকে বাঁচিয়ে রাখি কি করে বল? দেখ, আমি টাকার লোভে অন্ধ হয়েছিলাম, বন্ধুত্বের মর্ম আমি বুঝি নাই। প্লিজ এবারের মতো মাফ করে দে। বেইমানি করা মানুষের মুখের কথা আমি বিশ্বাস করি না। পিস্তল তাক করে ডলারের দিকে, মিনতি করতে থাকে ডলার। রাসু 2টা বুলেট ছড়ে ডলারের বুকে, লুটিয়ে পড়ে ডলারের লাশ। চোখে পানি রাসুর। ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে ডলারের পকেট থেকে ফোন বের করে কল লিস্টে যে দেখে কায়া ভাই দিয়ে সেভ করা কায়ার নাম্বার। রাসু ছোট্ট করে একটা SMS দেয় কায়ার নাম্বারে, ভাই রাসু শেষ। ডলারের ফোন পকেটে রাখে রাসু। বেইমানি পর মানুষ করে না, বেইমানি করে কলিজায় থাকা আপন মানুষগুলো, যাদেরকে আমরা সবচেয়ে বেশি আপন ভাবি, যাদেরকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, তারাই বেইমানি করে। টাকার লোভ রাস্তার ফকির পাগলেরও আছে, যারা টাকার লোভে নিজের আপন মানুষকে মারার চেষ্টা করে তারা মানুষ না, তারা বেইমানের খাতায় লিস্ট হয়ে যায়। SMS দেখে খুশিতে ফেটে উঠে কায়া, মদের গ্লাসে চুমুক দিয়ে কল দেয় ডলারের নাম্বারে। চলে আয় আমার মেন ক্লাবে। ওকে ভাই। রেশার পাশে শুয়ে আছে শাওন। ঘড়িতে রাত 3:33। রিশা বলে, ছেড়ে যাবে না তো? আর যাব না, আমার বাবুটাকে অনেক মিস করেছি আমি। তুমি মিস করেছো আর আমি তোমাকে ভুলে গেছিলাম। ভালো তো তুমি আমাকে বাসো না, যদি ভালোবাসতে তাহলে এমন কথা বলতে পারতে না। এইটুকু তো কমই বলেছি, বেশি কথা বললে গলা টিপে মেরে ফেলবো। ওকে, আর বেশি কথা বলবো না। ভোর রাত, ফজরের আজান হচ্ছে। রাসুর মনে চিন্তা নাই, সব ঠিকঠাক ভাবেই হচ্ছে। আর আমি তো ডলার, এইসব না ভেবে কাজের রাস্তায় হাঁটি। মুচকি হেসেই চলেছে রাসু। হঠাৎ মনে পড়ে যায় আলমের কথা। পকেট থেকে ফোন বের করে কল দেয় আলমের কাছে। কোথায় তুই? আদিবার সাথেই আছি। শালা তুই এত খারাপ হয়ে গেলি? বিয়ের আগেই সাথে শুয়ে গেলি? বাজে কথা না বলে বল, কেন কল দিয়েছিস? বিকেল 5টায় আমার বাসায় থাকবি। কেন? কাজ আছে, চলে আসিস। রাখলাম। ওকে। সকালবেলা শাওন বাসায় আসতে তার বাবা কায়া বলে, সারা রাত কোথায় ছিলি? আপনাকে বলার প্রয়োজন মনে করি না। কেন এমন করিস তুই? এখন তো একটু ভালো করে কথা বল। আমি ভালো করে কথা বলতে পারি না। যে মানুষটা আমার মাকে মেরে ফেলতে পারে তার সাথে ভালো করে কথা বলবো? প্রশ্নের মাঝে এটা মানায় না। মাথা নিচু করে ফেলে কায়া। কি করবে নিজের ছেলের কাছে সে অপরাধী। সামান্য ঔষধের জন্য দুনিয়া ছেড়ে চলে যায় শাওনের মা রাবেয়া বেগম। নেশাগ্রস্ত হয়ে বাসায় আসে প্রতিদিন কায়া। রুমের ওপাশে শাওন বসে পড়েছে। কায়া ঘরে এসে বলে, এই ওঠ। ক্ষমা করুন, আমার শরীরটা ভালো না, এই শরীর নিয়ে রান্না করতে পারবো না। শালি, আমি না খেয়ে থাকবো? হাঁপাচ্ছে রাবেয়া বেগম। হাত দিয়ে দেখাচ্ছে ঔষধের বক্স। কায়া দেখেও না দেখার ভান করছে। হঠাৎ হেঁচকে দিয়ে মারা যায় শাওনের মা রাবেয়া বেগম। শাওন দরজায় দাঁড়িয়ে আছে, দেখছে সব। ছোট মানুষ, কিছু করার উপায় নাই তার। দৌড়ে যায় তার মায়ের কাছে, ডাকতে থাকে, মা কি হয়েছে তোমার? কথা বলো মা, কথা বলো। কায়া রাবেয়ার চোখের দিকে যে বুঝতে পারে সে মারা গিয়েছে। কায়া তার ছেলে শাওনকে হাত দিয়ে জোর করে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। শাওন চোখে জমা পানি মুছে তার বাবার সামনে থেকে চলে যায়। কায়া নিচে চেয়ে আছে, কিছু করার নেই। নিজের ছেলের কাছেই লজ্জিত সে। জোর গলায় কথা বলার সাহস নেই তার। নিজের ছেলের কাছে কিভাবে ভালো হতে পারবো?
কিভাবে বোঝাবো সেদিন আমি তার মাকে মারিনি? ভুল বুঝছে সে। ছেলে মানুষ বুঝবে একদিন, বাবা কি সেটা না থাকলে বুঝবে? কায়া তার ছেলের কথা ভাবছে, দোষী হয়ে আছে সে তার ছেলের কাছে। আলাম শোয়া থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। আদিবা ঘুমিয়ে আছে, ঘুম ভাঙবে মনে হচ্ছে না। আলাম ফ্রেশ হয়ে বের হয়। আদিবাকে ডাকতেই সে বলে, ফ্রেশ হওয়া শেষ আমার। আদিবা, তুমি জেগে আছো? সারা রাত তো ঘুমাইনি, এখন ঘুমিয়ে কি করব? ওকে, এত কথা না বলে ফ্রেশ হয়ে রেডি হও। কেন? রাসুর কাছে যেতে হবে। তুমি রেডি হয়ে বসো, আমি আসছি। হ্যাঁ, যাও। ঋষভ বসে আছে তার মায়ের কাছে। তার মা জিজ্ঞেস করে, কোথায় ছিলি সারা রাত? আদিবার সাথে ছিলাম, তার জন্মদিন ছিল, রাতে আসতে দেয়নি। আমাকে তো ফোন করে বলতে পারতি। সরি মা, এখন যাও, খাবার রেডি করো, আমি কলেজে যাব। ঋষার মা উঠে চলে যায়। ঋষা মুচকি হাসতেই তার ফোনে কল আসে। রিসিভ করে বলে, তোমার জন্য মার সাথে মিথ্যা বলতে হয়েছে। আমার জন্য সামান্য একটু মিথ্যে বলতে পারবে না? হ্যাঁ, এত কথা বলতে পারবো না, রাখি, কে কলেজে যাব। যাও, আমি একটু পরেই যাব তোমার কলেজে। ওকে। শিলা ভাবছে সেই রাতের কথা। কিভাবে একটা মেয়ে পালিয়ে যেতে পারে? পালিয়ে যাওয়ার রাস্তা তো তার বন্ধ ছিল। তাহলে কি অন্য কেউ তাকে নিয়ে গেছে? কেউ তো আমার গোপন তত্ত্বের খবর জানে না। সবাই ওঠাও। উফ, আর ভাবতে পারছি না। শিলা ফোন হাতে নিয়ে কল দেয় রাসুর নাম্বারে। কল হচ্ছে, রিসিভ হচ্ছে না। রেগে যাচ্ছে শিলা। শয়তানটা ফোন ধরছে না কেন? শেষ কল রিসিভ হতে শিলা বলে, এই তুই ফোন ধরছিলে না কেন? ঘুম আমার সব, এটার মাঝে কারো ফোন দেখি না আমি। আর কেন কল দিয়েছো সেটা বলো। কতদিন দেখা করে না, আজকে দেখা করব, কলেজে আসো। আমার সময় হলে আমি চলে যাব, আর দেখা করার সময় হলে দেখা করব। এখন দেখা করতে পারবো না। যদি দেখা না করো আমি বিষ খেয়ে মরে যাব। কল কেটে দেয় রাসু। মুচকি হেসে বলে, পুরানো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। দুপুর 2টা বাজতে বেশি দেরি নয়। কলেজের বারান্দায় দাঁড়িয়ে আছে রিশা, মুখে হাসি। তার প্রিয় মানুষকে সে অনেকদিন পর কাছে পেয়েছে। খুব খুশি রিশা। সামনে তাকাতেই দেখতে পায় শাওন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কলেজের গেটের সামনে। রিশা দৌড়ে যায় কলেজের রুমে, ছোট ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যায়। কখন আসো তুমি? এই তো আসছি। খেয়েছো কিছু? না। বাইকে ওঠো, আজকে খাবে আমার সাথে। চলো। ঋষি শাওনের সাথে চলে যায়। প্রিয় মানুষ সাথে থাকলে ভয় কিসে? ভালোবাসা সবার হয় না, আর যার হয় সে প্রথম সুখটাও বুঝতে পারে, আবার শেষ কষ্টও বুঝতে পারে। যদি তার প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে যায়, নিখুঁত ভালোবাসা কেউ বুঝতে পারে না। নিখুঁত প্রেম সবাই বুঝতেও পারে, আবার ভাইরালও করতে পারে। একটাই কথা, সবাই সবার ভালোবাসার মানুষকে যেন পায়। বিকেল 5টা। আলম আর আদিবা গাড়ি থেকে নেমে রাসুর বাসার দরজার সামনে যেতে দরজা খুলে যায়। আদিবা আর আলম দেখতে পায় ডলার দাঁড়িয়ে আছে। আলম বলে, কিরে ডলার, তুই? রাসু কোথায়? আমিই তো রাসু। শালা মস্করা করিস না তো, রাসু কোথায় বল? আরে শালা, তুই আমার মুখের ভয়েস শুনে বুঝতেছিস না আমি রাসু। অবাক আলম, সাথে আদিবা। কিন্তু তোর এই অবস্থা কেন? আর ডলার কোথায়? ওপরে চলে গেছে। মানে ওপরে পাঠিয়ে দিয়েছি। রাসু, এটা কেন করলি তুই? সে তো আমাদের বন্ধু। বেঈমান আমার বন্ধু হয় কিভাবে? বেঈমান মানে কি বলছিস তুই এইসব? ভেতরে আয়। আলম আদিবা ভিতরে যায়। সোফায় বসে তারা দুইজন। রাসু বলে, আমার এই রাজশাহীতে আসার কারণ হয়তো তোরা জানিস। ডলার ছিল আমাদের বন্ধু,
কিন্তু বন্ধু হয়ে কিভাবে বন্ধুকে মারার প্ল্যান করে, আবার চিরশত্রুর সাথে? তোর কথা কিছুই বুঝতে পারছি না, বুঝিয়ে বল। সেদিন ছিল আমার সবচেয়ে খুশির দিন। তুই জিজ্ঞেস করেছিলি আমার মন খুশি কেন। তোকে বাসায় রেখে বের হয়েছি কলেজে যাব বলে। ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল সেদিন। রাস্তায় পা রাখতেই আমার ফোনে কল আসে। রাসু ভাই, ডলার ভাই কারের সাথে বসে আছে, হয়তো কোনো কিছু ডিল হচ্ছে গোপনেতে। লোকের মুখে কথা শুনে খুব অবাক হয়েছিলাম আমি। লাস্ট কথা বলেছিলাম কি বলে সব রেকর্ড রাখিস। সন্ধ্যায় বাসার আসার সময় আমার ফোনে রেকর্ড পাঠিয়ে দেয়। আপনার এটা চিন্তা করতে হবে না, যা করার আমি করব। শেষ হয়ে যাবে রাসু নামক টপ মাফিয়া। এটাই যেন হয়, আর কাজ হলে 60 কোটির চেয়েও বেশি পাবি। আমি তো এটাই চাই। টাকার জন্য নিজের বন্ধু, এটা সামান্য। এই রেকর্ড শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম আমি। চোখ বেয়ে পানি পড়ছিল আমার। চোখের পানি একেবারেই পড়ছে, সেটা নীলাকে হারানোর পরে। আর শেষ কান্না বেঈমানের জন্য। সেদিন বাসায় আসার পর ডলারকে দেখেছি, তোর কথা জিজ্ঞেস করেছি। সে বলেছে তুই নাকি বাইরে ছিলি। এত কিছু হয়ে গেল আর আমাদেরকে কিছুই জানালি না। আদিবা বলে, কিন্তু তোর প্ল্যান মনে হচ্ছে অন্য কিছু। ঠিকই বলেছিস, নিজের ভালোবাসার প্রতিশোধ না নিয়ে এই রাসু শান্তি পাবে না। নেবই আমার প্রিয়কে মারার প্রতিশোধ। এক এক করে সব কয়টাকে মারবো। গেম শুরু। রাত 10টা। ঋষা ঘুমাতে যাবে, বিছানায় বসতে তার ফোন বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতেই উপাস থেকে বলে, কাজ সম্পূর্ণ হয়নি, কাছে পেয়েও পাওনি তাকে। রাসু খুব মারাত্মক একটা মানুষ, সেদিন তাকে চালান করে দিলেই পারতে। স্যারের মাথায় চিন্তার ছাপ ছিল অনেক, তাই চালান করতে পারিনি। বাকি হাত ছাড়া হয়েছে, তাকে কাছে পেয়েও কিছু করতে পারছো না। কাজ সম্পূর্ণ হবে স্যার। তাই যেন হয়। আর একটা কথা। জি স্যার। শাওন নামে কাউকে চিনো তুমি? মেইন অফিসারের মুখে শাওনের নাম শুনে অবাক ঋষা। কি জবাব দেবে বুঝে উঠতে পারছে না। সে যে শিকল দিয়ে বাঁধা দুই দিকে, একদিকে তার ভালোবাসার বাধা, আরেকদিকে চাকরির আইন মেনে চলা। জি স্যার, চিনি। তুমি চাইলে সবকিছু তোমার কাছে সহজভাবেই হবে। শাওন ড্রাগসের কারবারের লিডার, তার বাবা কায়া নারী পাচারের লিডার। একসময় কায়ের ভাই সিরাজও ছিল নারী পাচারের লিডার। হয়তো তুমি সবই জানো, কিন্তু শাওনের ব্যাপারটা জানো না। এখন জানিয়ে দিলাম, যা করার তুমি নিজেই করে নিও। মনে রেখো, তুমি আইনের বসে আছো। জি স্যার। উপাস থেকে কল কেটে দেয়। ঋষা পড়ে যায় চিন্তায়। কিভাবে সম্ভব শাওন এত কিছুর পিছনে আছে আর আমি জানি না। নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। তাকে ভালোবাসাটাই ভুল ছিল আমার। একা ছিলাম, ভালোই ছিলাম। ঋষা এসব ভাবতে থাকে। হঠাৎ জোরে হেসে দেয়। মনে হচ্ছে সব রহস্য ঋষার হাসিতে লুকিয়ে আছে। কি হতে পারে ঋষার এই হাসির কারণ? এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, ভালো থেকো। বাসা থেকে বের হতেই ডইটা গলি এসে লাগে নীলার মাথার বাম পাশে। লুটিয়ে পড়ে নীলা। ধরফড়িয়ে ঘুম থেকে উঠে রূপা। পাশে শুয়ে আছে তিশা। রাত 3টার কাছাকাছি। তিশা তার বোন রূপার এই অবস্থা দেখে বলে, কি হয়েছে আপু? রূপা মাথা নাড়িয়ে না বলে দেয়, কিছু হয়নি। তিশা রূপার চোখের দিকে তাকিয়ে দেখে চোখ থেকে পানি পড়ছে। তিশা হাত দিয়ে মুছে বলে, খারাপ স্বপ্ন দেখেছিস তাই না? তিশার কথায় জবাব দেয়নি রূপা। শুয়ে পড়ে সে। বারিশ ভিজছে চোখের পানিতে। রাতের অপেক্ষা তারাই করে যাদের অতীতে আছে হাজারো কষ্ট। সকালবেলা নাস্তার টেবিলে বসে আছে রাসু। পাশে আদিবা আর আলম। আদিবা বলে, আলম, সোহানা কেমন আছে? আদিবার মুখে সোহানার নাম শুনে আলম খাওয়া রেখে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। রাসুর খেয়াল আলমের চোখের দিকে। টলটল করছে আলমের চোখ। আদিবা আবারও বলে,
কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? খাবো না। আলম খাওয়া রেখে উপরে চলে যায়। অবাক হয়ে বলে, আলম এমনটা করবে কেন? কি হয়েছে? আর সোহানার কথা বলাতে সে চলে যাবে কেন? শোন আদিবা, আমি বলি। রাসু সেদিন রাতের সবকিছু খুলে বলে আদিবাকে। আদিবার চোখে পানি। আরে পাগলি, কাঁদিস না। প্রতিশোধ নেওয়া হয়েছে। দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি সিরাজকে। বাকি তার ভাই কায়া। মন থেকে ভালোবাসাটা আবেগ না, সত্যিকারের ভালোবাসা পবিত্র হয়। অন্যদিকে শিলা মন খারাপ করে বসে আছে। রাত থেকে না খেয়েই আছে। তার ভাই শাওন এসে বলে, কি রে বোন, মন খারাপ করে বসে আছিস কেন? ভাইয়া। কি হয়েছে, কাঁদছিস কেন বল? ভাইয়া, একটা ছেলেকে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে অবহেলা করছে, পাত্তা দিচ্ছে না। কে সে? কার এত বড় সাহস এই শাওনের বোনকে কষ্ট দেয়? রাসু নামে একটা ছেলে। অবাক শাওন তার বোনের মুখে রাসু নাম শুনে। চিন্তিত চেহারায় তাকায় তার বোনের দিকে। শিলা বলে, ভাইয়া কিছু বল, তাকে ছাড়া ভালো লাগে না আমার, সে খুবই ভালো। জানিস কে এই রাসু? কে? টপ মাফিয়া রাসু। অবাক শিলা। শাওন বের হয়ে যায় রুম থেকে। শিলা ভাবতে থাকে, রাসু? তার মানে এই রাসুই আমাকে কিডন্যাপ করেছে? আর আমাকে বা কেন কিডন্যাপ করবে? তাহলে কি রিসাকেও সে আমার কাছ থেকে নিয়ে গেছে? ও সেট সাথে ছিল এত বড় একটা মানুষ, আর আমি বুঝতেই পারিনি। বড় রুম, দুই পাশে দুইটা জানলা। এক পাশ দিয়ে দরজার জায়গা। চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে। সামনে বসে আছে দুইটা মানুষ। সিগারেটের টান দিতেই ডান পাশে লোকটা বলে, মনে হচ্ছে টাকার উপরে সারা জীবন ঘুমিয়ে কাটিয়ে দিতে পারবি। আপনি সাথে থাকলে এসব টাকা না হলেও চলবে। কায়া কাউকে ঠকায় না। কাজ সঠিক হলে আমি কাউকে ঠকাই না। জি ভাই, জানি। টাকা দরকার হলে বলিস। আর এই তোরা বাসায় যা। ভাই, আমার মনে হয়। হ্যাঁ বল, কি মনে হয়? রাসু মরে নাই। মানে কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ ভাই, ঠিক আছে আমার মাথা। রাসু বেঁচে আছে। আমি আগেই বলেছি, কাজ সম্পূর্ণ না হলে তোকেও বাঁচিয়ে রাখবো না। আরে রাখ তো কাজ। এই রাসুকে মারা সাহস কারো হয় নাই। আর তুই তো পাগল রে, রাসুর সামনে বসে এসব বলছিস। মুখ থেকে সাদা চামড়ার মুখোশ খুলে রাসু। চেহারা দেখে কায়া অবাক। রাসু তুই? না না না, ভয় পাবি না। আমি রাসু, ডলার না। প্লিজ তুই ভয় পাস না। খানকির ফোলা, তোর কারণে আমার কলিজার বন্ধুকে মারতে হয়েছে। তোর কারণে আমার নীলাকে হারাতে হয়েছে। তুই তো ভালোই গেম খেলতে পারিস রে। এটা কি গেম মনে হয়েছে তোর কাছে? মনে হয়েছে তাই, কিন্তু তোর থেকে বড় গেমার যে এখানে আছে সেটা তোর অজানা। 4 থেকে 5 জন মানুষ চারপাশ থেকে বের হয়, হাতে পিস্তল। অবাক রাসু। কি হতে গিয়ে কি হচ্ছে অজানা রাসুর। কায়া বলে, আসল গেম তো এখন খেললাম রে। ফাদার, আপনার গেমের তুলনা হয় না। ভালো গেম খেলতে পারেন আপনি। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে রাসু। রাসুর হাসি দেখে পাশে থাকা সবাই অবাক। একটা মানুষ এতটা বিপদে থেকেও কিভাবে হাসতে পারে? এই শহরটাই আমার রে। আমার শহরে তোরা থাকিস রে। আর সেই শহরের শক্তিটাকে মারতে চাস? তোদের বুক ভর্তি সাহস আছে রে। মাইন, কাজ শেষ কর। সব পিস্তল তাক হয় রাসুর দিকে। ঠোঁটে মুচকি হাসি। জানালার বাইরে থেকে স্নাইপারে গরম বুলেট এসে লাগে মাহিনের মাথায়। লুটিয়ে পড়ে মাহিনের লাশ। অবাক কায়া। চারপাশের চোখ বুলিয়ে দেখতে পায় না কাউকে। মুখে হাসি নেই। রাসু বলে, কি রে, কেমন বুঝলি? নাকি আরেকটু বোঝাতে হবে? সাথে ছেলেগুলা দৌড়ে পালায়। দাঁড়িয়ে আছে কায়া, সামনে রাসু। দেখ রাসু, সেদিন আমার ভুল ছিল না।
আমাকে ছেড়ে দে। গুলিটা মাথায় লেগেছে। হারিয়েছি আমার নীলাকে। পাগল প্রায় আমি। বডিটাও খুঁজে পাইনি তার। শেষ দেখাটাও হয়নি রে। কি করে তোকে বাঁচিয়ে রাখি? মাফ করে দে, ভুল হয়ে গেছে। আমি মাফ করব, কিন্তু এই যে রাতের পর রাত নারী পাচার করতিস, তারা তো তোকে মাফ করবে না। কপাল বরাবর শুট করে দেয়। লুটিয়ে পড়ে কায়ার লাশ। মুচকি এসে রুম থেকে বের হয়ে যায় রাসু। নিজের ভালোবাসার প্রতিশোধ নিয়েছে সে। মন খুব আনন্দিত আজ তার। বিকাল 5টা। রিশা বসে আছে শাওনের পাশে। মুখে হাসি, মনে কষ্ট। প্রিয় মানুষটা অপরাধী। রিশা আটকা পড়ে আইনের খাঁচায়। হনহনিয়ে তার পাশে পুলিশ দৌড়াচ্ছে। চারপাশটা পুলিশের আওতায়। শাওন বসে থেকে উঠতেই হাতে টান লাগে। নিচে তাকিয়ে দেখে হাতে হ্যান্ডকাপ লাগানো। শাওন রাগে চোখে তাকায় রিশার দিকে। অপরাধী? কে অপরাধী? কেন তুমি? কি বলছো রিশা? ঠিকই বলছি। এই নিয়ে চলো। রাত 9টা। হাতে ছোট্ট ছবি নিয়ে বসে আছে রূপা। দেখার শক্তি নেই তার চোখে। চোখ থেকে পানি পড়ছে। বুকে ছবি নিয়ে টুকরে কেঁদে যাচ্ছে রূপা। মন দিয়ে বলছে, এটাই কি আমার কপালে ছিল? প্রিয় মানুষকে পাশে পেয়েও বলতে পারছি না আমি তার প্রিয় নীলা। অন্ধের মতো ভালোবাসার মানুষ আমি তার। রাসু, প্লিজ ফিরে আসো আমার কাছে। আমি মরে যাইনি রাসু, আমি বেঁচে আছি। তোমার নীলা বেঁচে আছে। আপু! বুকে থাকা ছবিটা লুকিয়ে ফেলে রূপা। লুকাতে গিয়ে ছবিটা নিচে পড়ে যায়। দিশার ছবিটা হাতে নিয়েই অবাক। নিচে হাত দিয়ে ছবি খুঁজতে থাকে রূপা। দিশা বলে, আপু, এটা তো সেই ছেলেটার ছবি। এই ছবি তোমার কাছে কেন? রূপা ছবিতে দিশার কাছ থেকে নিয়ে আবারও বুকে জড়িয়ে ধরে। দিশা বুঝতে পারে এটাই তার রাসুর ছবি। দিশা বলে, আপু, এইটাই কি রাসু ভাইয়া? রূপা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সেদিন তোর চোখের পানি দেখেও বুঝতে পারিনি সেটা রাসু ভাইয়া। কি রে, তোরা দুই বোন কি করছিস? বাবা, এই দেখো। দিশার বাবা ছবি হাতে নিয়ে বলে, এই তো সেই ছেলেটা যে রূপাকে রাস্তা থেকে বাসায় নিয়ে আসছে। এটাই রাসু ভাইয়া। অবাক দিশার বাবা। মেয়ের চোখের পানি হয়তো শেষ হবে, কাছে পেয়ে বুঝতে পারিনি এই ছেলেই রাসু। হ্যাঁ বাবা, খুঁজতে বের হবে রাসু ভাইয়াকে। সব খুলে বলতে হবে। তাই করতে হবে, কিন্তু কোথায় পাবো রাসুকে? জেলের 14 শিকের ভিতরে আছে শাওন। দুনিয়ার আলো দেখতে পাচ্ছে না সে। আলোহীন সে। হঠাৎ বাইরে থেকে কেউ এসে বলে, ভাই, ফাদার নেই। উঁচু হয়ে তাকায় শাওন। বাবার মৃত্যুর খবর কানে পৌঁছে গেছে তার। চোখে পানি জমেছে। টলটল চোখে বলে, কে এমনটা করেছে? ভাই রাউস। কথা শুনে চোখ লাল হয়ে যায় শাওনে। জেলের শিকের মুঠি ধরে বলে, শিলাকে দেখে রাখিস। জি ভাই। রাতের শেষ পর্যায়ে ফজরের আজান হচ্ছে। বালিশে মুখ লুকিয়ে কান্না করছে রিশা। চোখে ঘুম নেই। প্রিয় মানুষটা অপরাধী। নিজের হাতে জেলে ঢোকাতে হয়েছে। এইটাই কি আমার কপালে ছিল? নিজের ভালোবাসার মানুষকে এতদিন পরে পেয়েও হারানোর পথে। সে এতটা তা আমি জানতেই পারিনি। তার পাপের শাস্তি তাকে পেতেই হবে। রিশা বিছানা ছেড়ে উঠে অজু করে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ হতেই তার মা এসে দাঁড়ায় দরজার সামনে। নিজের মেয়ে নামাজে দাঁড়িয়েছে দেখে অবাক রিশার মা। এতটা পাল্টে যাবে রিশা ভেবে পায় না। মা, তুমি? হ্যাঁ, তুই কি সারা জেগেছিলে? কই না তো। আর তুমি এত সকালে উঠলে? নিজের মায়ের কাছেও মিথ্যে বলবি? রিশা কেটে দেয়। জড়িয়ে ধরে তার মাকে। মা এমন একটা জিনিস যে নিজের সন্তানের চোখ মুখ দেখলেই বুঝতে পারে তার সন্তানের কিছু একটা হয়েছে। মা এমন একটা জিনিস দুনিয়ার সবাই বেইমানি করতে পারে, মা করতে পারে না। মায়ের দোয়া সব সময় সন্তানের সাথে থাকে। যাদের মা নাই
তারা বুঝে মায়ের জায়গাটা কতটা দামি। আজকাল তো নিজের মায়ের পেটের ভাইকেই বিশ্বাস করে না। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে মা? সে এতটা নিচু হবে আমি ভাবতেও পারি নাই। আমিও ভাবতে পারি নাই তুই এত বড় একটা পুলিশ অফিসার। মা, তুমি এসব জানো কি করে? আদিবা বলেছে। আদিবা? হ্যাঁ, আদিবা কাল বিকেলে এসেছিল। তোকে বাসায় পাইনি, তুই তো তোর অফিস নিয়ে বিজি, আর নিজের হাতে নিজের প্রিয় মানুষকে গ্রেপ্তার করলি। আমার দায়িত্ব পালন করেছি মা। ঠিক করেছিস। এখন তো কথা না বলে নিচে আয়। তুমি যাও, আমি আসছি। সকাল 10টা। রিশা অফিসে আসতেই সবাই দাঁড়িয়ে যায়, সালাম দেয় সবাই। জেলের ভিতরে কেউ উচ্চ হাসছে। রিশা 100 নাম্বার রুমে আসে, বসে আছে শাওন। রিশা বলে, খেয়েছো? এইখানে ভালোবাসা দেখাবি না, এখান থেকে বের হতে পারলে তুই বেঁচে থাকবি না। মারতে পারবে আমাকে? আমি পারি না এমন কিছু নাই, সব কিছু আমার পক্ষে সম্ভব। আর একটা কথা শোন, এখান থেকে 10 মিনিটের মধ্যে বের হতে পারি আমি, কিন্তু আমি তা করব না। জেলের হাওয়ায় অনেকদিন পরে আসা হয়েছে। একটা কথা জানিয়ে রাখি, এখানে এসে নিজের বাবাকে হারিয়েছি। এই শহরে তুফান চালাবো, একটাও বেঁচে থাকবি না, আগুন জ্বালিয়ে দেব পুরো শহরে। বাবাকে হারিয়েছো মানে? সেটা তোর জানতে হবে না, চলে যায় এখান থেকে। ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রাসু। মুচকি হেসে ব্রাশ মুখে দেয়। কিছুক্ষণ গোতাগুতি করে ফ্রেশ হয়ে বের হয় ওয়াশরুম থেকে। বিছানায় তোয়াল ফেলে দরজা লাগাতেই টেবিলে থাকা ফোনটা বেঁচে ওঠে। ফোন হাতে নিয়ে নাম্বার দেখি অবাক রাসু। এত বছর পর রক্তের কেউ কল দিয়েছে, যার তুলনা হয় না, যার দাম জান্নাতের চেয়েও বেশি দামি, জান্নাতের চেয়ে বড় একটা জিনিস, আল্লাহর সব থেকে প্রিয় একটা দামি জিনিস। রাসু হাতে ফোন কেটে দেয়, আবারও ফোন বেজে ওঠে। এবার কল রিসিভ করতেই উপাস থেকে বলে, কেমন আছিস বাবা? রাসু চুপ হয়ে যায়। মুখের ভয়েসটা তার অনেক চেনা, মধুর একটা কণ্ঠে কথা বলছে উপাস থেকে। আবারও বলে, কথা বলবি না? হ্যাঁ মা, কেমন আছো? সন্তানকে ছাড়া মা ভালো থাকে না, ফিরে আয় বাবা। এটা হয় না মা, আমার জীবনের পুরো কাহিনী তুমি জানো, সব শেষ করেই ফিরবো। আর রুম্পা কেমন আছে? ভালো, সারাদিন তোর কথা চিন্তা করে কান্না করে। খুব শীঘ্রই ফিরে আসবো মা। তিশা তার বাবাকে নিয়ে পাগলের মতো খুঁজছে রাসুকে। হাতে ছোট ছবি, মানুষকে দেখাচ্ছে। কেউ চিনে না। রাজশাহীতে রাসু কারোর সামনে যায়নি, আর যে চিনবে সেই চিরতরে চলে যায় ওপারে। তিশা তার বাবার কাছ থেকে দৌড়ে চলে যায় রাস্তার ওপারে। আলম বসে আছে আদিবার সাথে। তিশা তাদেরকে রাসুর ছবি দেখায়। ছবি দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায় আদিবা আর আলম। প্রকুচকে আলম বলে, হ্যাঁ চিনি। প্লিজ একটু বলুন উনি কোথায় আছে? কিন্তু কেন? এত কথা এখানে বলতে পারবো না, নিয়ে চলুন রাসু ভাইয়ার কাছে প্লিজ। ঠিক আছে চলুন। এই মেয়ে রাসুকে চিনে কিভাবে? আর এই ছবি বা কি করে তার কাছে? এই ছবি তো নীলার কাছে ছাড়া অন্য কারোর কাছে থাকার কথা না। অন্ধকার রুমে বসে আছে শিলা। তার বাবার মৃত্যু মেনে নিতে পারছে না সে, মুখে খাবার তুলছে না। বাবাটা হলো মাথার উপরের ছাতা, মেঘ আসলেও মাথা ভিজবে না। জীবনের প্রতিটি মুহূর্তে বাবা নামক মানুষটাকে দরকার। কিছু বড়লোক মানুষ, মা হোক বা বাবা হোক, তাদের কাছে বোঝা হয়ে যায়। বিরক্ত হয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কেঁপে উঠে বুক এইসব কথা শুনলে বা দেখলে। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে হাজারো কষ্ট সহ্য করে পৃথিবীর আলো দেখায়। যে বাবা নিজের কাঁধে নিজের সন্তানকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায়। সেই সন্তান কিভাবে নিজের মাকে বা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে?
নিজের বাবাকে মাকে সব সময় নিজের কাছে রাখুন। থাকতে বোঝা যায় না বাবা মা কি, দুনিয়া ছেড়ে চলে গেলে বোঝা যায় বাবা মা কি জিনিস। ম্যাম, সারাদিন কিছু খাননি, এখন কিছু খেলে ভালো হবে, না খেলে অসুস্থ হয়ে যাবেন। জানলার পাশে বসে শিলা কাঁদছে। নিজের বাবার মৃত্যু সে মেনে নিতে পারছে না। যার আদরে সে বড় হয়েছে আর সেই মানুষটাই নেই। কাঁদতে দেখে বাসায় থাকা কাজের মেয়েটা এসে উপরের কথাগুলো বলে। শিলা চোখ রাঙে তাকাতেই কাজের মেয়েটা চলে যায়। বড় রুম, 4 জন মানুষ বসে আছে গোল হয়ে, চিন্তিত। এখানে কেন আসতে হয়েছে? যে বাড়িতে আসলে অপমানিত হয়েছি, আর আজ সেই বাড়িতে। রাসু এসব ভাবতে থাকে। হুট করে আরাম বলে, এখন বলুন কেন রাসুকে খুঁজছেন? দেখো বাবারা, আমার মেয়ে একটা, আর সে হলো তেশা। কথার মাঝে রাসু বলে, মানে তাহলে রূপা আপনার মেয়ে না? না, রূপা, সে আসলে রূপা না, সে নীলা, তোমার বিয়ে করা বউ। তেশার বাবার মুখে এমন কথা শুনে রাসু যেন আকাশ থেকে পড়েছে। কিভাবে বুঝতে পারে না সে। আদিবা বলে, আপনি এসব কি বলছেন? নীলা তো মারা গিয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। তেশা বলে, না, সে মারা যায়নি, সে বেঁচে আছে। রাসু স্তব্ধ, মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। তাদের কথা শুনে দরজার আড়ালে থাকা রূপা কেঁদে ওঠে। দরজার আড়াল থেকে চলে যায় রূপা। রাসু অতীতের কথায় মিশে যায়। হাসি খুশি ভাবে দিন কাটাচ্ছে রাসু আর নীলা। তাদের ভালোবাসার কথা পরিবারের কেউ জানতো না। নীলার মা নেই, ছোট থেকেই মা হারা সে। এতিমখানায় বড় হওয়া নীলা সে। কে বাবা তার জানা নেই। একদিন এতিমখানার সামনে দিয়ে রাসু যাচ্ছে। হঠাৎ নীলা বোরখা পরে বের হয় এতিমখানা থেকে। রাসু নীলাকে বোরখার ওপর দিয়েই দেখে পছন্দ হয়। ছোটে সে নীলার পিছু। এইভাবে চলে 2 মাস। হঠাৎ একদিন নীলা বলে, প্রবলেম কি আপনার? কতদিন ধরেই দেখছি পিছু পিছু ঘুরছেন, সমস্যা কি আপনার? তোমাকে ভালো লাগে তাই পিছু করি। তোমার ভালোবাসার নেশায় পড়ে গেছি তাই পিছু করি। তোমায় সারা জীবনের জন্য পেতে চাই তাই পিছু করি। তোমার কষ্টের ভাগিদার হতে চাই, ভাগ্য নিতে চাই তোমার কষ্টগুলো, বাকি জীবনটা কাটাতে চাই তোমার সাথে। এত ভালোবাসা জন্মেছে আপনার মনে, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসতে পারবো না। কেন? কি সমস্যা ভালোবাসলে? তোমার পরিবারের ভয় পাচ্ছ? তুমি চাইলে তোমার পরিবারের সাথে কথা বলি, আমার বাবা মাকে পাঠাই তোমাদের বাসায়। আমার বাবা মা নেই। মানে? পতিতালয়ে জন্ম আমার, কে বাবা জানা নেই। এতটুকুই জানি, জন্মের পরে মা মারা যায়। যখন আমার 6 বছর হয়, এক দাদুর কথাই পালিয়ে আসি সেই পতিতালয় থেকে। চুপ হয়ে যায় রাসু। কি বলবে, বলার মুখ তার নেই। নীলা চলে যায়। রাসু বুঝতেই পারে না। উপরে তাকাতেই দেখে নীলা হেঁটে চলে যাচ্ছে। রাসু ছোট্টখাট্ট মাস্তান, তা নীলা জানে না। এভাবেই যোগাযোগ ছাড়া চলে যায় 3 দিন। বিকেলবেলা হঠাৎ রাসু নীলার সামনে যেয়ে দাঁড়ায়। নীলা বলে, কিছু বলবেন? হ্যাঁ। বলেন। বিয়ে করব তোমাকে। পতিতালয়ে যার জন্ম তাকে বিয়ে করবেন আপনি? ঠাস করে একটা থাপ্পড় দেয় রাসু নীলার গালে। নীলা গালে হাত দিতে রাসু বলে, ভালোবাসা কোনো খারাপের দিকে যায় না। যদি তাই হয় তাহলে এই দুনিয়ায় সব ভালোবাসা খারাপে পরিণত। ভালোবাসা মন দিয়ে হয়, দেহ দিয়ে নয়। আর যেগুলো দেহ দিয়ে হয় সেটা হলো প্রেম। শরীরের যৌনতার ক্ষুধা মেটানোর একটা রাস্তা, যার নাম প্রেম। তুমি যদি রাস্তার মেয়ে হও, আমি তোমাকেই চাই। তুমি যদি দুনিয়ার সবচেয়ে খারাপ মেয়ে হও, তবুও আমি তোমাকেই চাই। পবিত্র ভালোবাসার সাথে এসবের তুলনা না করিও নীলা। নীলা জড়িয়ে ধরে রাসুকে। নীলা কেঁদে বলে, এতটা ভালোবাসো তুমি আমাকে? আগে কেন আমার কষ্টের দিনগুলো দেখোনি? আগে কেন আমার হলে না তুমি? এখন তো না জানতেই আপন হয়ে গেছি। কান্না থামাও, চলো সোজা কাজী অফিসে। ভয় লাগে।
কিসের ভয়? তোমার বাড়িতে যদি মেনে না নেয়? হাসছো যে? আগে চলো শুভ কাজটা শেষ করি। ছোট তারা কাজী অফিসে। রাসু পকেট থেকে ফোন বের করে কল দেয় আলমকে। আলম আদিবাকে নিয়ে চলে যায় কাজী অফিসে। বিয়ের কাজ শেষ করে বের হয় তারা। আলম আদিবা চলে যায় অন্য রাস্তায়। রাসু নীলা হাসি খুশি মনে বাসায় আসতেই রাসুর মা বলে, কে এই মেয়ে? মা, এটা তোমার ছেলের বউ। কি? হ্যাঁ মা। নীলা রাসুর মায়ের পায়ে সালাম করতেই জায়গা থেকে সরে যায় তার মা। নিচু হয়েও দাঁড়িয়ে যায় নীলা। রাসু দেখেও কিছু বলেনি। একটা কথাই বলার প্রয়োজন ছিল। মনে হচ্ছে বিয়েটা মেনে নিতে পারছো না। চুপ রাসুর মা। নীলা হাত ধরে বাসা থেকে বের হয়ে যায় রাসু। পিছনে তাকিয়ে বলে, ভালো থেকো মা। রাসুর বোন হয়তো বাসায় নেই, তাহলে হয়তো নিজের ভাইকে বাড়ি ছাড়তে দিত না। রাস্তায় হেঁটে যাচ্ছে রাসু, সাথে নীলা। রেগে আছে সে, জোর গলায় বলে, আগেই বলেছি বাসায় মেনে নেবে না। একদম চুপ করে হাঁটো, না হলে মেরে ফেলবো। চুপ হয়ে যায় নীলা। মুচকে হাসে রাসু। বড় একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় তারা দুইজন। নীলা বলে, এখানে আসছো কেন? এখানেই থাকবো আমরা। মানে? মানে এই বাড়িতে ভাড়া থাকবো। তোমার জন্য ইয়া বড় একটা রুম নেব। খারাপ লাগছে অনেক। কেন? তোমার মায়ের জন্য। তুমি তো তাদের একমাত্র ছেলে ছিলে, এখন তো তাদেরকে ছেড়ে চলে এসছো। আরে পাগলি, প্রবলেম নাই, মেনে নেবে। কিভাবে? নাতি হলেই মেনে নেবে। নাতি যখন বলবে, ও দাদু, বাবা মাকে মেনে নাও না প্লিজ, এই কথাটাই মেনে নেওয়ার রাস্তা। তুমি তো অনেক দুষ্টু। দুষ্টু না, পুরাই রোমান্টিক বয়। এভাবেই চলে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। হঠাৎ একদিন নীলা বলে, এভাবে আর কতদিন? মানে? পরিবার ছাড়া থাকতে পারবো না আমি। তোমার পরিবারকে চাই আমি। আমিও এটাই চাই, কিন্তু মা যে মেনে নেবে না। এখন এত কথা বলে কি হবে? আমি আগেই বলেছি মেনে নেবে না। আমি একটা জিনিস বুঝলাম না, কিছুদিন ধরেই দেখছি তোমার কথায় কথায় রাগ রাগ ভাবটা বেড়েই চলেছে। বাড়বেই। কথা শেষ না হতেই নীলার গালে থাপ্পড় দেয় রাসু। কথা কাটাকাটি হয় দুইজনের মাঝে। হঠাৎ করে নীলা বলে, আমি তোমার সাথে থাকতে পারবো না। মানে? থাকতে চাই না তোমার সাথে আমি। মুক্তি পেতে চাই তোমার কাছ থেকে। নীলার মুখে এমন কথা শুনে রাসু স্তব্ধ হয়ে যায়। চোখে পানি জমেছে। বাম হাতে পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ভালো থেকো। এ রাসু, কি হয়েছে তোর? রাসু অতীতে ডুবে আছে। আলম ডাকতেই রাসু অতীত থেকে ফিরে এসে বলে, আমার নীলা কোথায়? আর সে বেঁচে আছে কিভাবে? মাথায় গুলি লাগা মানুষ বেঁচে থাকে কিভাবে? সব বলছি বাবা। স্যার, ছাদের রুমটা কি ভাড়া দিয়ে দিব? যেহেতু খালি পড়ে আছে ভাড়া দিয়ে দাও। আর আমি সামনের মাসে বাংলাদেশে আসব। জি স্যার। আমি আর আমার মেয়ে তেশা দেশের বাইরে থাকতাম। তেশার মা নেই, ছোট থেকেই মা ছাড়া মেয়ে সে। তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। ঢাকার 102 নম্বর বাড়িটাই আমার ছিল। আর সেই বাসায় তুমি আর নীলা উঠেছিলে। পরের মাসে বাংলাদেশে এসেছি। বাড়িতে আসতেই দেখি ফ্লোরে রক্ত ভেসে গেছে। দরজার নিচে পড়ে আছে নীলা। পুরো ঘর খুঁজেও তোমাকে পাইনি। শেষে নীলাকে ঢাকার সবচেয়ে বড় ডক্টর দেখায়। সে বলে দেশের বাইরে নিয়ে গেলে হয়তো সে বাঁচতে পারবে। আর ও বলেছে। তারেক রহমান থেমে যায়। পাগলের মতো হয়ে গেছে রাসু। রেগে বলে, থেমে গেলেন কেন? বলেন কি হয়েছিল সেদিন? ডক্টর বলেছিল। দেখুন, যেটা বলতে চেয়ে বলতে পারছি না, তার মাথায় গুলি লেগেছে। মাথার আঘাতে তার কন্ট্রোলটা নষ্ট হয়ে যেতে পারে, চোখের ক্ষমতাও চলে যেতে পারে। সবচেয়ে বড় কথা, প্লাস্টিক সার্জারি করতে হতে পারে।
সেদিন আমি খুব অবাক হয়েছিলাম, সাথে আমার মেয়ে তেশাও। এই ডক্টরের কথায় সেই মুহূর্তেই আমার প্রাইভেট জেট নিয়ে ইন্ডিয়ায় নিয়ে যায়। এই ডক্টর যা যা বলেছে তাই হয়েছে। 6 মাস কোমায় ছিল নীলা। শেষে সে কথা বলতে পারে না, চোখেও দেখতে পায় না, মুখের চেহারার সার্জারিও করা হয়েছিল। এছাড়া কোনো উপায় ছিল না, ডক্টর বলেছিল। রোগী আপনার কে হয়? আমার মেয়ে। দুঃখ করে লাভ নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার মেয়েকে কাল সকালে নিয়ে যেতে পারবেন, আর খুব সাবধানে রাখবেন। সে খুব উত্তেজনায় হয়ে আছে, হয়তো কাউকে খুঁজছে। ডক্টর, আমার মেয়েকে আর কখনো চোখে দেখতে পারবে না? সেটা তো বলতে পারছি না, কিন্তু কথা বলতে পারবে না। আর এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। রোগীর মুখে এই মলমটা সবসময় ব্যবহার করবেন। ওকে। সেদিন আমার ছোট মেয়ে অনেক কান্না করেছিল নীলার এই অবস্থা দেখে। একটু পরে নীলাকে দেখতে গিয়েছি, গিয়ে দেখি বালিশে মাথা রেখে শুয়ে আছে, চোখের কানি দিয়ে পানি পড়ছে, বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছে আমার। তেশা তো কেঁদেই দিয়েছে। বেডে বসতেই নীলা বিছানা থেকে উঠে জড়িয়ে ধরে তেশাকে। তেশার মাথায় হাত দিয়ে বড় চুল দেখে ছেড়ে দেয়। তেশার মুখে হাত দিয়ে বুঝে যায় এটা তার আপন কেউ না। গুটি মেরে বসে বেডে তেশা বলেছিল, আপুকে আমাদের বাসায় নিয়ে চলো, আমার তো কোনো বোন নেই, আমি সারাদিন আপুর খেয়াল রাখবো। পাগলি মেয়ে আমার, তুই যেমন আমার মেয়ে সেও আমার মেয়ে। রাতের পর সকাল হয়, বাংলাদেশে এসে যাই সেই ঢাকার বাড়িতে। বাড়িতে থাকা ম্যানেজারের কাছে সব জেনেছি, সে থাকতো তোমার সাথে। তোমরা বিয়ে করেই এসেছিলে এই বাড়িতে। সেদিন থেকে তোমাকে খোঁজার কোনো উপায় হয়নি। কিভাবে খুঁজবো? তোমার কিছুই যে ছিল না আমার কাছে। নীলা প্রতি রাতেই কান্না করতো, বুঝেও না বোঝার ভান করে গেছি। দূর থেকে নীলার কান্না দেখে কষ্ট পেয়েছি। কিছুদিন পর চলে আসি এই রাজশাহীতে। নতুন বাসা, সব কিছুই ভালো লাগতো নীলার। মাঝে মাঝে দেখতাম অযথায় হাসতো। তৃষা সারাদিন নীলার সাথেই ছিল, এক মুহূর্তেই নীলাকে সে ছাড়তো না। একদিন নীলা ইচ্ছাকৃতভাবেই বাইরে বের হয়ে যায়। সারা বাড়ি খুঁজেও নীলাকে পাচ্ছিল না। তারপর বাইরে বের হতেই রাস্তায় তাকিয়ে দেখি তুমি নীলাকে রাস্তা পার করে দিচ্ছ। কিন্তু সেদিনের পর থেকে নীলা প্রতিদিন বাইরে চলে যেত। পাড়ার মানুষ নীলাকে বাসায় দিয়ে যেত। রাত হলেই কাঁদতো। এরপরে আবারও তোমার সাথে ছিল নীলা। নীলাকে বাসায় দিয়ে গিয়েছিলে তুমি। আমি দূর থেকে দেখেছিলাম নীলা বারবার পিছনে তাকাচ্ছে, কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি তুমিই রাসু। তারেক রহমানের কথা শেষ হতেই রাসু বলে, এতটা কষ্টে ছিল নীলা, নিজের প্রিয় মানুষকে পাশে পেয়েও বুঝতে পারেনি সে আমার নীলা। রাসু চেয়ার ছেড়ে উঠে চলে যায় নীলার রুমে। বালিশ হাতে নিয়ে বসে আছে নীলা, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে বালিশে। রাসু গিয়ে বসে নীলার পাশে। নীলা বুঝতে পেরে সরে বসে। রাসু নীলার হাত ধরতেই নীলা কেঁপে ওঠে, বুঝতে পারে তার প্রিয় মানুষের ছোঁয়া। রাসু বলে, হাসি খুশি সংসারটা শেষ হয়ে গেল জানো। একটা দিনও ঘুমাইনি আমি, মুখে হাসি নিয়ে এতদিন বেঁচেছিলাম। মাঝে মাঝে দুনিয়া ছেড়ে যাওয়ার কথাও ভেবেছি। নীলা রাসুকে জড়িয়ে ধরে। রাসু নীলার চোখের পানি মুছে দেয়। নীলাকে নিয়ে রুমের বাইরে বের হয়। বসা থেকে উঠে দাঁড়ায় আদিবা, দৌড়ে এসে জড়িয়ে ধরে নীলাকে। নীলা আদিবার হাতের আংটি ধরে বোঝে এটা তার ছোটবেলার বেষ্টনী, আর এই আংটি এই নীলারই দেওয়া। আদিবা বলে, রাসু, নীলাকে আজই নিয়ে যাব বাসায়? ঢাকায় নিজের বাড়ি নিয়ে যাব, মায়ের কাছে রাখবো নীলাকে। কিন্তু তোর মা তো জানে নীলা বেঁচে নেই। আমার নীলা বেঁচে আছে। জেলের লাল বাতের নিচে বসে আছে শাওন। কাউকে বাঁচিয়ে রাখবে না সে, সব শেষ হবে। প্রথম টার্গেট রিশা। হঠাৎ করে কেউ এসে বলে, খাবার দিয়ে গেলাম, খেয়ে নিও। তুই চলে যা আমার সামনে থেকে, এই ছলনাময় মুখ আমি দেখতে চাই না। বাজে কথা রেখে খেয়ে নিও। গেলাম আমি, দেখতে ইচ্ছা হচ্ছিল তাই দেখতে আসলাম, মনের মানুষ বলে কথা। চলে যায় রিশা। মুচকি হাসে শাওন। ভালোবাসার মানুষের কাছে
অপরাধী সে। অবিশ্বাসী মানুষ হয়েছে শাওন তার ভালোবাসার কাছে। হাসির মাঝে লুকিয়ে আছে হাজারো কষ্ট, কষ্টের মাঝে আছে রাগ। রাত 10:16। ঢাকার চারদিকটা আলোকিত হয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতে ভরে উঠেছে চারপাশ। জোনাকি পোকারা উড়ছে চারপাশে। ছোট্ট ছোট্ট ঘরে কোপের আলো দেখা যাচ্ছে। বড় বড় ঘরে বাড়িতে লাইটের আলো। রাস্তার এক লাইনে চলেছে দুইটা গাড়ি। একটু দূর আসতে গাড়ি দুইটা থেমে যায়। সামনে বড় একটা বাড়ি। প্রথম গাড়ি বাড়ির গেটের সামনে থামে। সেই গাড়ি থেকে নামে রাসু। জানার উপাসে গিয়ে হাত ধরে নামায় নীলাকে। আলমার আদিবা এসে বলে, কিরে প্রথমেই এত কেয়ার, পরে কি করবি? একদম চুপ, কোনো কথা বলবি না। দরজায় নক করো। আলমকে দরজায় নক করতেই দরজা খুলে রাসুর বোন রুম্পা। রুম্পা অবাক তার ভাইকে দেখে, বেশি অবাক সাথে একটা মেয়েকে দেখে। অবাক হওয়ারই কথা, জীবনে মন থেকে ভালোবাসলে একজনকেই বাসা যায়, আর রাসু কিনা আবার আরেক মেয়েকে নিয়ে বাসায় আসছে, তাও আবার এতদিন পরে। কি রে রুম্পা, কেমন আছিস? ভাইয়া তুই এতদিন কোথায় ছিলি? কেন আমাকে একা রেখে চলে গেলি? তুই তো জানিস আমি তোর হাতে ছাড়া খাবার খাই না। জানিস ভাইয়া, তোকে অনেক মিস করেছি, অনেক কান্না করেছি তোর জন্য, শুধু তুই ফিরে আসার জন্য। বুঝেছি পাগলি বোন আমার, ভেতরে আসতে দিবি না? আয় ভিতর আয়। দাঁড়া, এটা কে? নীলা। অবাক রুম্পা তার ভাইয়ের মুখে নীলা নাম শুনে। পিছিয়ে যায় রুম্পা, জোর গলায় তার মাকে ডাকে। তার মা সেই অবাক রাসুকে দেখে, নিজের ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা কোথায় ছিলি তুই? কেন চলে গেলি? বিয়েটা খেলা নয়, আমি তো বলিনি, মেনে নেয়নি, কথা না শুনেই বাড়ি থেকে বের হয়ে গেলি। মা কান্না করো না, তোমার ছেলে ফিরে আসছে, সাথে বউ নিয়ে। আবার? না মা, এটাই নীলা, আমার নীলা বেঁচে আছে, সত্যিকারের ভালোবাসা বেঁচে আছে আমার। শখ খায় রাসুর মা, অবাক হয়ে বলে, নীলা বেঁচে আছে কি করে? আন্টি সব বলবো, আগে ভিতরে যাই। আদিবার কথায় রাসুর মা বলে, ভুলেই গেছি তোরা যে বাহিরে আছিস, আয় ভিতরে আয়। হ্যাঁ এখন তো ভুলেই যাইবা, নিজের ছেলের বউকে পেয়েছো তো। বস, রাসু ঢাকায় চলে আসছে, কি করব? থাকুক না, সে কিছুদিন আনন্দে দেখুক দুনিয়ার আলো। এতে এত তারা কিসের? খেলাটা তো এখনো শুরু হয়নি, শুরু হতে বেশি দেরিও নেই। সব খোঁজ রাখ, সে কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে। আর একটা কথা শোন। জি বস, বসুন। বেশি করে রাসুর বোনটাকে, আমার বেশ ভালো লেগেছে তাকে। ওকে বস। সকালবেলা শিলার ঘুম ভাঙে শাওনের ডাকে। শিলা ঘুম থেকে উঠে অবাক তার ভাইকে দেখে। শিলা চোখ কচলিয়ে বলে, ভাইয়া তুমি আর কিভাবে জেল থেকে বের হলে? এই শহরে এমন কোনো জেল নেই যে এই শাওনকে আটকিয়ে রাখবে। ভাইয়া? কেঁদে উঠে শিলা, জড়িয়ে ধরে তার ভাইকে। মাথার উপরের শক্তি তার নেই, কেড়ে নিয়েছে তার বাবাকে। শিলা বলে, ভাইয়া কে এটা করেছে? কার এত বড় সাহস যে আমার বাবাকে মারে? এসব বলার সময় এখন নেই, রেডি হ, ঢাকায় যাব। ঢাকা কেন ভাইয়া? গেলেই বুঝতে পারবি। হাসি খুশিতে আছে রাসু, মাথায় কাপড় দিয়ে হাতে চায়ের কাপ নিয়ে হেঁটে আসছে নীলা। সবাই তাকিয়ে আছে নীলার দিকে। রুম্পা রাসুর কানে কানে বলে, ভাইয়া রাজকন্যাটা কোথায় পেলি তুই? তাকে আল্লাহ বেঁচে দিয়েছে আমাকে, আল্লাহর ইচ্ছায় পেয়েছি নীলাকে। এই তোরা ভাই বোন কানে কানে কি বলছিস? না মা কিছু না, ভাবি চা দাও। এক এক করে সবার হাতে চা দেয় নীলা। চেয়ারে বসতেই রাসু উঠে দাঁড়ায়।
সিঁড়ি দিয়ে নামছে আদিবা আর আলম। রাসু সিঁড়ি বেয়ে উপরে ওঠে, খেয়াল করে নীলা বসা থেকে উঠে যায় সে। মুচকি হাসে আদিবা আর রুম্পা। নীলার রুমে এসে হাতের ইশারা করে বলে, কি হয়েছে, উঠে আসলে যে? তোমাকে একা দেখতে ভালো লাগে। এখন এত ভালোবাসা কোথা থেকে আসছে? কাছের থেকেও বোঝনি আমি তোমার কাছেই আছি। সেই সব কথাগুলো শেষ হয়েছে, আর না বলি সেই কথা। অফিস রুমের প্রতিটা কোণা কাঞ্চি ভর্তি বড় বড় অফিসার। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিশা, মাথা ভর্তি চিন্তার ছাপ। এত পাহাড়ে থাকা অবস্থায় কিভাবে শাওন পালিয়ে গেল? আপনাদের কাছে খুবই রেগে আছে উপরের মানুষ, কিভাবে পালিয়ে যায় অপরাধী? সবাই ঘুমিয়েছিল, কেউ টের পায়নি ম্যাম। ঘুমে চাকরি করেন মনে হচ্ছে আপনি। ইয়ে মানে ম্যাম। চুপ, সবাইকে বলি যে করেই হোক সায়নকে চাই। এই শহরটা পুড়িয়ে ফেলবে সে, খুবই ভয়ানক মানুষ সে, তাকে ধরতে হবে আপনাদেরকে। ওকে ম্যাম। মাথা নিচু করে বের হয়ে যায় রিশা। গাড়িতে বসে সে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে, মাথায় হাত দিয়ে গাড়ির সিটে বসে রিশা। হঠাৎ তার ফোন বেজে ওঠে। রিশা নাম্বার দেখে রিসিভ করতেই উপাস থেকে বলে, এত অবাক হওয়ার কিছু নেই, চাইলে আগেই বের হয়ে আসতে পারতাম, আসেনি কারণ জেলের আবহাওয়াটা মিস করব বলে। শাইন, ভালো করে বলি, এসব বাদ দিয়ে ভালো পথে আসো, নাহলে পচে গলে মরতে হবে তোমাকে। রাখ তোর বালের কথা। ফোন কেটে দেয় শাওন। রিশা গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকতেই তার মা বলে, মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস কেন? মা, আমার ঘরে 1 কাপ চা পাঠিয়ে দাও। উপরে চলে যায় রিশা। চা নিয়ে হাজির কাজের মেয়েটা। রিশার ছবিতে হাত বোলাচ্ছে। বাম পাশের টেবিলে চা রেখে কাজের মেয়েটা বলে, আপা, আপনার মন খারাপ মনে হচ্ছে? নিচে যা। চলে যায় কাজের মেয়েটা। রিশা চায়ের কাপ হাতে নিতেই তার ফোনে একটা SMS লেখা আসে। ওপেন করতেই দেখে ছোট্ট করে লেখা, শুনতে চাইনি, দেখতে চেয়েছি, কিন্তু দেখার আগেই শুনতে হয়েছে। যা বলবো এখানেই শেষ নয়। প্রথম পৃষ্ঠা খোলা হয়েছে। নিজের প্রিয় মানুষকে ধরার দরকার নেই, সময় মতো দুনিয়া থেকে বিদায় করে দিব, পাঠিয়ে দেব উপরালার কাছে। SMS পড়ে খাটে বসে পড়ে রিশা। ভাবতে থাকে, কে এই অচেনা মানুষ? কি তার উদ্দেশ্য? সায়নকে মারবে কেন সে? রাসু নয় তো? বিকেল 5টা। ঘাসের ওপর বসে আছে নীলা, হাতে রাখা রাসুর হাতে। নীলা চোখ টিপে হাতের ইশারায় বলে, এই জায়গাটা তোমার অনেক পছন্দের ছিল। এখানে বসো, আমি আসছি। কোথায় যাও? আমিও যাব। নীলা উঠতে চাইলে রাসু বসিয়ে বলে, যাবো আর আসবো, একটু বসো প্লিজ। রাসু রাস্তার উপারে যায়। হাতে আইসক্রিম নিয়ে আসতে দেখে নীলা নেই। চারদিকে চোখ বুলিয়ে দেখে নাই। ফোনের রিংটোনটা বেজেই চলেছে তার, সেদিকে তার খেয়াল নেই। হঠাৎ মনে হলো ফোন বাজছে তার। নাম্বার দেখে মুচকে হাসে রাসু। উপাস থেকে কথা বলার আগেই বলে, ঢাকায় চলে আসছিস নিজের জীবনটা চিরকালের জন্য মুছে নিতে? নীলার গায়ে যদি একটা আঁচড়ও লাগে, এই রাসু তোদের একটাকেও বাঁচিয়ে রাখবে না। পুঁতে ফেলবো তোদের সব কটাকে। খুব ভালো জোকস বলতে পারিস, আর পারবেই না বা কেন? টপ মাফিয়ার লিডার তো সবই পারে। তোর নীলার লাশটাকেও নিয়ে যা শেষে। ফোন কেটে দেয় উপাস থেকে। পাগল হয়ে যায় রাসু। কল দেয় গুড গ্যাংয়ের লিডার রকিকে। বলেন ভাই। এই শহরের যে কোনো জায়গা থেকে হোক না কেন, শাওনকে খুঁজে বের কর। ভাই, শাওন তো রাজশাহীতে আছে। এই ঢাকা শহরে তার পা পড়েছে। আমি চাই তাকে। নীলাকে কিডন্যাপ করেছে। কি? নীলা আসবে কোথা থেকে? সব জানতে পারবি, আগে খুঁজে বের কর শালাকে। ওকে ভাই। রিশা চিন্তিত হয়ে বসেছিল বারান্দায়। মন ভালো নেই তার। নিজের ভালোবাসা আবারও দূরে সরে গিয়েছে। অপরাধী সে। কেন বোঝেনি আগে? আমার সাথে কেন এমন হয়? ভালোবাসা যদি
ভুল বোঝাবুঝি না হতো কত ভালোই না হতো। রিসা এসব ভাবতে ভাবতে বিজি হয়ে পড়ে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে উপরের কথাগুলা বলা হয়। শাইন ঢাকায় যাবে কেন? আর শিলাকেই বা কেন সাথে নিয়ে যাবে? রাসু ঢাকায় যায়নি তো? রিসা ফোন দেয় আদিবার কাছে। ফোন বন্ধ আদিবার। চিন্তা বেড়ে যায় রিসার। কিরে রিসা, কিছু ভাবছিস মনে হচ্ছে? না মা, তেমন কিছু না। ঢাকায় যাব আজ রাত 10টায়। না, তোকে যেতে দিব না। তোর বাবাকে এভাবেই হারিয়েছি, তোকে এভাবে হারাতে চাই না রে মা। রিসার মা চোখে পানি মুছে বলে, মা তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকভাবেই ফিরে আসবো তোমার কাছে। প্লিজ কাঁদবে না তুমি। আয় নিচে আয়, রেডি হবি। মা চলো। ঘড়িতে রাত 11টা বেজে 7 মিনিট। গুঙ্গে কান্না করছে নীলা। সামনে বসে আছে শাওন। চেহারা বাঁধা অবস্থায় আছে নীলা। সামনের ডান পাশে দাঁড়িয়ে আছে সানি। শাওন বলে, রাসুর বোনটার দিকে নজর রাখ, সুযোগ পেলেই তুলে নিয়ে আসবি। তাকে আমার অনেক ভালো লেগেছে। বোনটা রাসুর, অন্য কারো না। অবাক শাওন রাসুর গলার আওয়াজ পেয়ে পিছন ফিরে তাকায় শাওন। চোখের ভ্রুতে ছুরির কাটা দাগ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে রাসু। নীলার মুখে চিন্তা মুক্তির হাসি। শাওন বলে, এখানে ভালো লাগলো রে, সময় মতো চলে আসিস। ভালো লাগার দিকটা তখনই ভালো লাগে যখন মৃত্যুটা কাছে চলে আসে। আমার মৃত্যু হবে তোর হাতে? যে কিনা নিজের বোনকে নিজের হাতে মারতে পারে, তার আবার কিসের মৃত্যু? মানে তুই শিলাকে মেরে ফেলেছিস? এই শাওন টাকার জন্য সব করতে পারে। গাড়ি চলতে থাকে ঢাকার উদ্দেশ্যে। পিছনের রাস্তা ভর্তি গাড়ি দিয়ে। সামনে গাড়িতে আছে শাওন আর তার বোন শিলা। শাওন বলে, শিলা, তোর কাছে বাবার 90 কোটি টাকার ক্রেডিট কার্ডটা আছে? কেন? ক্রেডিট কার্ডটা আমার চাই। এটাই তোর প্ল্যান ছিল? আমি এক ঢিলে 2 পাখি মারতে ভালোবাসি। ক্রেডিট কার্ডটা দিয়ে দে। গাড়ির জানালার বাইরে ফেলে দেওয়া হয় শিলাকে। হাতে ক্রেডিট কার্ড দিয়ে উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে শাওন। টাকাই আমার সব, হিসাব সব টাকায়। তুই এতটা খারাপ কিভাবে হতে পারলি? টাকার জন্য নিজের বোনকে মেরে ফেললি? বাকি তুই, তোকে মেরে হয়ে যাব এই ঢাকা শহরের কিং। শাওন পিস্তল তাক করে রাসুর দিকে। হাসতে থাকে শাওন। প্রেমিকার আগে প্রেমিকের মৃত্যু, ব্যাপারটা। দুইটা গুলি এসে লাগে শাওনের কপাল বরাবর। লুটিয়ে পড়ে সে। পাশে ছেলে পেলে দৌড় দিয়ে পালায়। পিস্তল হাতে দাঁড়িয়ে আছে রিসা। রাসু অবাক। নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে চেয়ারে। রাসু বলে, রিসা তুমি এখানে? হ্যাঁ, আমি ভালোবাসার মানুষের মৃত্যুটা নিজের হাতে দিতে পেরেছি। মানে? রিসা নিচে বসে পড়ে, চোখে পানি নিয়ে বলে, আইনের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। অপরাধ করলে সাজা তাকে পেতেই হয়। যে টাকার জন্য নিজের বোনকে মেরে ফেলতে পারে সে মানুষ না, সে জানোয়ারের চেয়েও খারাপ। চললাম, একাকিত্ব শহরে ভালো থেকো। চলে যায় রিসা। রাসু যায় নীলার কাছে। অজ্ঞান অবস্থায় কোলে তুলে নীলাকে। বাইরে বের হয় দুইজন। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আলম, সাথে আদিবা। রাসু নীলাকে গাড়িতে বসে। আলম বলে, রিসা ম্যাডাম চলে গেছে। তুই রিসাকে চিনিস কিভাবে? ম্যাডামকে চিনব না কেন? সে তো আমার 1 লেভেলের উপরের অফিসার। তার মানে রিসার ব্যাপারে তুই সব জানতি? হ্যাঁ। শালা এত বড় চিটিং করলি? কথার মাঝে আদিবা বলে, সব শেষ হয়েছে। এখন তো আমাদের দুজনের বিয়েটা দিতে পারিস। আর কত অপেক্ষা করব বল? বিয়ে? হাসি খুশিতে কেটে গেল 2টা বছর। ভালোবাসার বয়স বছর দিয়ে হয় না। যার সাথে যেমনটা হয়। বোবার জীবনেও ভালোবাসা আসে, অন্ধ মানুষের জীবনেও ভালোবাসা আসে। আর সেই ভালোবাসা হয় মন থেকে। এই নীলা, তোমার মেয়েকে নিয়ে যাও, আমাকে পাগল বানিয়ে ছাড়বে। দৌড়ে আসে নীলা, কেড়ে নেয় তার মেয়েকে। হাতের ইশারায় বলে,
আমার মেয়েকে তুমি ধরবে না। কান্না শুধু তোমার কোলেই করে, আমার কোলে তো কান্না করে না। করবেই না, তোমার মেয়ে আমাকে দেখতেই পারে না। বাসা থেকে বের হও, অন্ধকারে আসবে তুমি, আলোতে আসলেই কাঁদবে আমার মেয়ে। এভাবেই কাটে নীলা আর রাসুর সংসার। দুষ্ট মিষ্টি হাসি খুশিতে তাদের ভালোবাসা। ফুটফুটে একটা মেয়ে আলিয়া, যাকে ঘিরে দুটি মানুষের হাসি খুশি। বেঁচে থাকুক তাদের ভালোবাসা।